তাহলে জামাই ষষ্ঠী তো চলেই এলো, আবার খাওয়া দাওয়ার একটা বড় পালা আসছে। আমি তো শ্বশুর বাড়ি যাচ্ছি, তার রাজসভার আর কে কে শ্বশুর বাড়ি যাচ্ছ একটু শুনি। আগে আমি যাচ্ছি মহারাজ। আমি তো যাচ্ছি। উফ, এই একটা দিনের জন্যে আমি সারাটা বছর অপেক্ষা করে থাকি। আর গোপাল, তুমি তুমি যাচ্ছ না শ্বশুর বাড়ি? হ্যাঁ মহারাজ, আমিও তো শ্বশুর বাড়ি যাচ্ছি। জামাই ষষ্ঠী তো শ্বশুর বাড়ি যেতেই হবে মহারাজ। জামাই ষষ্ঠীর ভুরি ভোজ বলে কথা। আমারও জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়ি থেকে নিমন্ত্রণ আসে গোপাল। কেন মন্ত্রী মশাই, নিমন্ত্রণ না আসার তো আমি কোনো কারণ খুঁজে পাচ্ছি না। না, আসলে তুমি যে পরিমাণে খাওয়া দাওয়া করো তাতে তো একদিনেই তোমার শ্বশুর বাড়ির লোককে হাতে বাটি নিয়ে পথে বসার উপশম হয়। তাই আর কি বলছিলাম, শ্বশুর বাড়ি থেকে নিমন্ত্রণ পেলেও তাদের কথা একটু মাথায় রেখে বুঝে শুনে খেও, নাহলে কোন দিন দেখবে শ্বশুর বাড়ি থেকে নিমন্ত্রণ আসাই বন্ধ হয়ে যাবে। আমার শ্বশুর বাড়ি নিয়ে তো দেখছি আপনার অনেক চিন্তা মন্ত্রী মশাই। চিন্তা তো হবেই গোপাল, সবাই তো কষ্ট করেই অর্থ উপার্জন করে। দেখুন মন্ত্রী মশাই, আমি শ্বশুর বাড়ি গিয়ে বেশি খাই কিংবা কম খাই সেটা নিয়ে আপনাকে না ভাবলেও চলবে। হ্যাঁ, আপনি বরং নিজের চরকায় ভালো করে তেল দিন, কেমন? এই দেখো, ভালো কথা বললাম কিন্তু তোমার ভালো লাগলো না। পরে বুঝবে এই মন্ত্রীর কথা তেতো হলেও আসলে সত্যি। আপনার ওই উচ্ছের মতো চেহারা থেকে তেতো কথা ছাড়া আর কি বের হবে মন্ত্রী মশাই? কে? আমার উচ্ছের মতন চেহারা? আমার যদি উচ্ছের মতো চেহারা হয় তাহলে তোমার কুমড়ো মতন চেহারা। হ্যাঁ, আমার কুমড়োর মতো চেহারার জন্যই তো আমার মুখ দিয়ে মিষ্টি মিষ্টি কথা বের হয় মন্ত্রী মশাই। কারণ কুমড়োও মিষ্টি, আমিও মিষ্টি, আর উচ্ছে তেতো আর আপনিও তেতো। ঠিক আছে ঠিক আছে, তুমি আমাকে এরকম বললে তো আমি পরে তোমাকে দেখে নেব গোপাল। দেখুন না, মন ভরে দেখুন, দেখতে তো আর বাধা নেই। ঠিক আছে, আমিও দেখছি তুমি কিভাবে শ্বশুর বাড়ি জামাই ষষ্ঠী খেতে যাও। তোমার জামাই ষষ্ঠীর খাওয়া আমি যদি এবছর বন্ধ করতে না পারি তবে আমিও কৃষ্ণনগরের মন্ত্রী নয়। তাহলে তোরা সব বুঝে গেলি? তাহলে আমি যেরকম বললাম সেরকম করতে পারবি তো তোরা? এ আবার এমন কি কাজ মন্ত্রী মশাই? আপনি একেবারে এই ব্যাপারে নিশ্চিন্ত থাকুন, ধরুন আপনার কাজ হয়েই গেছে। তাহলে আমরা গোপালের শ্বশুর বাড়ি কবে যাব মন্ত্রী মশাই? যত তাড়াতাড়ি সম্ভব, কাল পারলে কালই চলে যা। কাল? ঠিক আছে, আমরা তাহলে কালই ওই ভোর ভোর বেরিয়ে পড়বো। এখন তবে আসি মন্ত্রী মশাই। হ্যাঁ হ্যাঁ, আয় আয়। চল বোটা। আমি উচ্ছে, তাই না? এই উচ্ছে কত তেতো হতে পারে তুমি দেখবে গোপাল। মাসিমা কেমন আছেন? তোমাদের তো ঠিক চিনতে পারলাম না বাবা। আরে আমাদের চিনতে পারলেন না? আমরা তো ওই কৃষ্ণনগরের বটার ঘরটা। এর আগে তো আপনার সঙ্গে এই কৃষ্ণনগরে অনেকবার দেখা হয়েছে। ও হ্যাঁ হ্যাঁ, এইবার মনে পড়েছে। এসো এসো না, ভিতরে এসো। না না, এর ভিতরে যাব না, এইখানে কাজে এসেছিলাম তো, তাই ভাবলাম আপনার সাথে একটু দেখা করে যাই। ভালো করেছো। তা বাবা, আমার জামাই মেয়ে ওরা কেমন আছে? ওরা ভালোই আছে। তা মাসিমা, সামনেই তো জামাই ষষ্ঠী, আপনি আবার আপনার মেয়ে জামাইকে ডাকবেন নাকি? হ্যাঁ বাবা, সব সময় তো আর জামাইদের খাওয়ানো হয়ে ওঠে না। বছরের ওই একটা দিন তো জামাইদের মুখে একটু ভালো মন্দ তুলে দিতে পারি। কিন্তু এই বয়সে এসে এত বড় একটা আয়োজন কি করতে পারবেন? আর তার মধ্যে ওই গোপালের যা খাওয়া, তাতে তো জোগাড় করতে করতেই সারা দিন পার হয়ে যাবে। শুধু কি খাওয়া, গোপালের মতো কিপটে আমি এই জন্মে দেখিনি। ও জামাই ষষ্ঠীতে এসে আপনার টাকায় বসে বসে খাবে, কিন্তু নিজের পকেট থেকে একটি পয়সা খরচ করবে না। কি করব বলো বাবা,
জামাই ষষ্ঠীতে তো জামাইদের খাওয়ানো নিয়ম, নিয়ম পালন তো আমায় করতেই হবে। না না, জামাইদের খাওয়াবেন ঠিক আছে, কিন্তু সেখানে তো কোনো বাধ্যবাধকতা নেই যে জামাই ষষ্ঠীতে সব জামাইকেই খাওয়াতে হবে। একজন জামাইকে খাওয়ালেই তো নিয়ম পালন হয়ে যায়, তাই না? তাছাড়া আপনার তো দুটো জামাই, শুনেছি ওই আপনার ছোট জামাই নাকি গোপালের মতো অত পেটুক নয়। আপনি বরং এই বছর ওই গোপালকে বাদ দিয়ে ছোট জামাইকেই বলে দিন, তাহলে আপনার ওই নিয়ম রক্ষাও হবে আর জামাই খাওয়ানোও হবে। কথাটা তোমরা মন্দ বলনি, কিন্তু জামাইকে না বললেও আমার মেয়েটাকে তো বলতেই হবে। তাহলে তাই করুন, শুধু গোপালের গিন্নিকেই ডাক দিন, আপনার শরীর বুঝে সব কিছু করবেন, কেমন তো? আমরা কিন্তু আপনার ভালোর জন্যই বললাম। হ্যাঁ হ্যাঁ বাবা, সে আমি বেশ ভালোই বুঝতে পেরেছি। আমি আজই আমার মেয়েকে জামাই ষষ্ঠীতে আসার জন্য চিঠি পাঠিয়ে দেব। আজ তাহলে আসি, আবার অন্য একদিন আসবো, কেমন? এত সকালে দরজায় কে কড়া নাড়ছে? হ্যাঁ? আসছি আসছি। উফ, এত সকালে আবার কে এলো রে বাবা? চিঠি আছে। চিঠি? ওই দিন দেখি। কার চিঠি গো? আমার মায়ের চিঠি গো। শাশুড়ি মায়ের চিঠি? জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ মনে হচ্ছে। কই দেখি দেখি চিঠিটা আমাকে দাও তো। জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ বলে কথা। হ্যাঁ, প্রিয় জামাই বাবা জীবন, আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি এই বছর জামাই ষষ্ঠীতে তোমাকে আমি নিমন্ত্রণ করতে পারছি না, কারণ তোমাকে পেট পুজো করানোর মতো ক্ষমতা আমার নেই। তাই এই বছর শুধু ছোট জামাইকেই ডাকছি, তুমি আমার মেয়েটাকে পাঠিয়ে দিও। এই বছর তো তোমাকে নিমন্ত্রণ করতে পারলাম না, পরের বছর তোমাকে নিমন্ত্রণ করার নিশ্চয়ই চেষ্টা করব। হ্যাঁ, বলেছিলাম সব সময় অমন খাই খাই করো না। ঠিকই আছে, সব সময় খাই খাই করলে এমনি অপমান কপালে জুটবে। হ্যাঁ, এ কি গোপাল, এত মনমরা কেন? কি হয়েছে? গোপালের যে কি হয়েছে সেটা আমি ভালো করেই জানি। আর বলবেন না মহারাজ, আমার শাশুড়ি এই বছর জামাই ষষ্ঠীতে আমায় নিমন্ত্রণ করেননি। বলেছেন আমাকে পেট পুজো করানোর ক্ষমতা নাকি ওনার নেই। এদিকে নিজের ছোট জামাইকে আবার নিমন্ত্রণ করেছেন। এ কি গোপাল, এইভাবে তোমাকে তোমার শাশুড়ি অপমান করলো? ছি 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 ছি, আমরা শ্বশুর বাড়িতে গিয়ে ভালো মন্দ খাবো আর গোপাল তুমি বাড়িতে বসে থাকবে? গোপালের কপালে যা লেখা আছে তাই হয়েছে। আমি তো গোপাল তোমায় আগেই বলেছিলাম, তোমার শাশুড়ি তোমার খাওয়া দেখে ভয় পেয়ে তোমাকে নিমন্ত্রণ করাই না বন্ধ করে দেয়। তোমার এই অতিরিক্ত খাওয়াটাই তোমার কাল হয়ে দাঁড়িয়েছে গোপাল। আরে গোপালকে তো গোপালের শাশুড়ি একেবারে খরচের খাতায় ফেলে দিল হে। গোপাল তুমি তো মিষ্টি কুমড়োর থেকে একেবারে পচা কুমড়ো হয়ে গেলে গোপাল। না 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 গোপাল, এইবার তোমাকে তোমার খাওয়ানোটা কমানো উচিত, নইলে এরপর তো তুমি সব জায়গাতেই অপমানিত হবে। কি গোপাল দাদা, শুনলাম জামাই ষষ্ঠীতে তোমার শাশুড়ি নাকি তোমাকে নিমন্ত্রণ করেনি? এ মা! আরে গোপাল দাদার খাওয়া দেখে তো গোপাল দাদার শাশুড়ি ভয় পেয়ে যায়। এরি, আমাকে শ্বশুর বাড়ি থেকে নিমন্ত্রণ করেনি সেটা তোরা কিভাবে জানলি? না ওই এখন তো হাওয়ায় খবর ভাসে, তাই না? খবরটা তো আমি রাজসভায় বলেছি, তাছাড়া তো আমি কাউকে বলিনি এই কথা। আর রাজসভা শেষ করে মন্ত্রী মশাই এখনো বের হননি। তাহলে তোরা কি করে জানলি কথাটা? শুনলাম, একটা জায়গা থেকে শুনলাম। এই ঘটা চল চল, আমাদের তো যেতে হবে। চল চল চল। হ্যাঁ হ্যাঁ চল চল, আসছি গোপাল দাদা, আসছি, চল চল। না, ব্যাপারটা কেমন যেন সন্দেহজনক মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল আছে।
যাক, মোটামুটি সব গোছানো হয়ে গেছে। এইবার শুধু গরুর গাড়িতে চেপে সোজা একেবারে বাপের বাড়ি। ওহ, কতদিন মায়ের কাছে যাইনি। বাহ গিন্নি বাহ, আমাকে একা ফেলে দিব্যি বাপের বাড়ি চলে যাচ্ছে। হ্যাঁ, কি করব বলো, আমার মায়ের নেমন্তন্ন তো আমি ফেলতে পারি না। তোমায় তো নেমন্তন্ন করেনি, কি বলবে বলো? এই তুমি আমাকে ভালোবাসো? এই দেখো, ভালো তো বাসি, তবে আমার মা তো বলেছে আগে আমার মা বাবা এসেছে, তারপর তুমি। মায়ের কথা কিভাবে ফেলি? তাছাড়া তোমার ভাইও আসছে, বাড়িতে কত কাজ আছে বলো, মা একা একা সামলে উঠতে পারবে না। হ্যাঁ ঠিক আছে, চলে যাও চলে যাও, আমার কথা তোমাকে ভাবতে হবে না, ভাবতে হবে না। ধুর ছাই, আমি বাড়ি থেকেই চলে যাব। এই আরে আরে আরে, কোথায় যাচ্ছ? আমার তো আর কোথাও যাওয়ার জায়গা নেই, তাই যেদিকে দু চোখ যায় সেদিকেই চলে যাও। হ্যাঁ, আরে 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 আরে, দাঁড়াও দাঁড়াও, শুনে যাও। সবাই মিলে আমাকে অপমান করছে। হ্যাঁ, আমি কি অপমানের পাত্র হয়ে গেছি নাকি? না 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 না, কিছু একটা করে এই অপমানের যোগ্য জবাব দিতেই হবে। কিন্তু কি করি কি করি কি করি কি করি? বাবা, বাবা কিছু ভিক্ষা দেবে বাবা? দুদিন ধরে না খেয়ে আছি, দাও না বাবা, কিছু কিছু ভিক্ষে দাও। হ্যাঁ, তুমি আমাকে মোহর দিলে বাবা, দেখবে দেখবে তোমার খুব ভালো হবে। হ্যাঁ, খুব ভালো হবে, খুব ভালো। আর ভালো, আমারও তোমার মতো অবস্থা। তুমি খেতে পারছো না, আর আমায় খেতে ডাকছে না। খাওয়ার সুযোগ থাকলেও আমি খেতে যেতে পারছি না। সবই ওপরওয়ালার ইচ্ছে, সবই ওপরওয়ালার ইচ্ছে। সবই তো ওপরওয়ালার ইচ্ছা, কিন্তু বাবা তোমার এই ওপরওয়ালার ইচ্ছের জন্য আমার জামাই ষষ্ঠীর খাওয়াটাই হচ্ছে না। ভিক্ষা, হ্যাঁ ভিখারি পেয়েছি পেয়েছি। এইবার দেখি জামাই ষষ্ঠীর খাওয়া থেকে কে আমায় আটকায়। হ্যাঁ, আমি যাচ্ছি, বুঝলে। তুমি এই কয়েকটা দিন হাত পুড়িয়ে একটু রান্না বান্না করে নিও, জামাই ষষ্ঠী মিটে গেলেই আমি চলে আসবো। হ্যাঁ, তুমি যাচ্ছ যাও না, আমার ব্যাপারে এত কথা বলতে হবে না। আমি হাত পুড়িয়ে খাবো নাকি খাবার পুড়িয়ে খাবো তোমাকে সেটা ভাবতে হবে না, বুঝলে। বুঝতে পারছি তোমার মাথাটা খুব গরম আছে, ঠিক আছে, আমি আর কিছু বলছি না। এই আসছি আমি, এই সাবধানে থেকো, আসছি গো, আসছি। কি গোপাল দাদু, কোথায় যাচ্ছো? বাজার করতে যাচ্ছি। দাদু, কাল জামাই ষষ্ঠী, আর আজকেও তুমি বাজার করতে যাচ্ছ? শ্বশুর বাড়ি যাবে না? আরে তোরা তো জানিস না, দাদুকে তো তার শ্বশুর বাড়ি থেকে জামাই ষষ্ঠীর নেমন্তন্নই করেনি। সে কি দাদু, তার মানে তুমি জামাই ষষ্ঠী করতে যাবে না? দাদু, আমরা কাল সবাই মামার বাড়ি যাচ্ছি, খুব মজা হবে। এই এই তোর মামা বাড়ি যাচ্ছিস জানা, তো সেটা আমায় শোনাচ্ছিস কেন? হ্যাঁ, না, আসলে তোমায় শোনালে খুব মজা পাই, তাই শোনাচ্ছি। আমার সাথে মশকরা করা, যা 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 যা, এখান থেকে যা বলছি। সবার কাছে হাসির পাত্র হয়ে গেছি আমি। হ্যাঁ, ঠিক আছে, জামাই ষষ্ঠীর দিনটা আসতে দিক না, তারপর আমিও বোঝাবো এই গোপাল আসলে কি জিনিস। হ্যাঁ, গোপাল দাদা এসো। এই কি দেবো বলো তো, কি দেবো? তোর দোকানের যত শসা যত গাজর আছে সব দিব। হ্যাঁ, এত শশা গাজর দিয়ে করবেটা কি? কাল তো জামাই ষষ্ঠী, তা শ্বশুর বাড়ি ওই মিষ্টির বদলে শশা গাজর নিয়ে যাবে নাকি? হ্যাঁ, আগে না, নিজে খাবো। হ্যাঁ, এত শশা গাজর? এই শসা গাজর খেয়েই তো আজকের সারাটা দিন পেটটা ঠিক রাখতে হবে, যাতে কাল একেবারে কবজি ডুবিয়ে জামাই ষষ্ঠীতে খেতে পারে। এই শোন, তুই এত কথা না বলে শসা আর গাজরটা দিবি কিনা বল, না হলে আমি অন্য দোকানে যাবো কিন্তু। আর কি হয়েছে বলো তো গোপাল দাদা, এত রাগ করছো কেন? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি দিচ্ছি। কি গো গোপাল দাদা, আরে মাছ নেবে না? আরে ভালো রুই আছে গো। না রে,
আজকে আর মাছ নেবো না। আরে নিয়ে যাও মাছ না নিয়ে গেলে গিন্নিমা রাগ করবেন। গিন্নিমা বাড়িতে নেই, বাপের বাড়ি গেছে, তাই আজকে আর মাছ নেবো না রে। তা তুমিও তো খাবে নাকি? আরে অল্প করে মাছ নিয়ে যাও। আমার খাবার আমি নিয়ে নিয়েছি রে, ওই খেয়েই আজকে সারাদিন হজম করতে হবে, নইলে কাল ময়দানে নামবো কি করে? আসি রে। ঠিক আছে, এসো তবে। এ তো গন্ধেই পেট ভরে যাচ্ছে। মা, রান্না বান্না তো হয়েই এলো, এবার ছোট জামাইকে হাত মুখ ধুয়ে খেতে বসতে বল। হ্যাঁ মা, বলছি। বাবারে বাবা, এ তো দেখছি একেবারে এলাই কাণ্ড। কোনটা দিয়ে যে শুরু করবো? উড়িয়ে বাবারে বাবা। খাও বাবা, খাও 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 খাও, মন ভরে খাও। এ বাবা, কে তুমি? এই পর দুপুর বেলা কোথা থেকে এলে? মা গো, আমায় কিছু খেতে দেবেন? অনেক দিন ধরে কিছু খাইনি, দয়া করে কিছু খেতে দিন। ইয়ে মানে? এই ভর দুপুর বেলা কেউ এলে তাকে খেতে দিতে হয়, নইলে গৃহস্থের অকল্যাণ হয়। মা আমায় ফিরিয়ে দেবেন না, দুটো খেতে দিন। আহারে, এই আপনি বসুন বসুন, আমি আপনাকে খেতে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি এখানে বসো বসো। ওনাকে একটু ভাত দে। শুধু ভাত দেবেন? একটু ওই ডাল তরকারিও দিন। আপনার বাড়িতে তো আজ অনেক কিছু রান্না হয়েছে মা। আচ্ছা আচ্ছা বাবা, দিচ্ছি দিচ্ছি। এই নিন, খেয়ে নিন। হ্যাঁ, কি সুন্দর মাছের গন্ধ পাচ্ছি, একটু মাছ দেবেন? ওমা, দে মা, ওকে একটা মাছ দে। একটা মাছ চাইলাম, এই জন্য একটাই দেবেন? আরো দু তিনটে দিন মা। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি, হ্যাঁ দিচ্ছি। একটু মাংস দিন, নইলে ওই মাংস কারোর হজম হবে না মা। ওই আপনার জামাইয়ের পাতের মাছ মাংসটাও দিন আমাকে মা। আমারটাও? অনেক দিন ধরে তো না খেয়ে আছি, এখনো পেটের এক কোণে ফাঁকা হয়ে আছে, দিন না মা আর একটু খেতে। রান্নাগুলো খুবই ভালো হয়েছে, শেষ পাতে একটু দই মিষ্টি দিন মা। এই নিন, খান, সব খেয়ে নিন। শান্তি। হায় 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 হায়, সব খাবার যে শেষ হয়ে গেল, এবার ছোট জামাইকে কি খাওয়াবো? এ যে আমার সর্বনাশ হয়ে গেল গো, এ যে আমার সর্বনাশ হয়ে গেল। এ তো আমাকে ডেকে রীতিমতো অপমান করলেন। আমার খাবার একজন ভিখারিকে খাইয়ে দিলেন। আমিও তো আপনার জামাই বলে কথা, একেই তো বড় জামাইকে নিমন্ত্রণ করেননি, আবার আমাকেও খাওয়াচ্ছেন না। আমার স্বামী দীর্ঘশ্বাস ফেলে বলেছিল যে এইভাবে তোমার মা আমাকে অপমান করলো। এটা তোমার মা খুব খারাপ করলো। মা, তোমার এইভাবে আমার স্বামীকে অপমান করা
একদম উচিত হয়নি মা। হ্যাঁ আমি কি করব বাবা? আমাকে আমাকে বাবা জীবনকে না ডাকার এই বুদ্ধিটা দিয়েছিল বটা ঘটা। কি বটা ঘটা? হ্যাঁ, ওরা একদিন আমার বাড়ি এসেছিল, আমাকে বলল যে গোপালকে খাওয়ালে নাকি অনেক খরচ হয়ে যাবে। তাই তাই এই বছর আমি যেন গোপালকে নিমন্ত্রণ না করি। এখন মনে হচ্ছে আমি কেন বটা ঘটার কথা শুনতে গেলাম। আজকে বড় জামাইকে নিমন্ত্রণ করলে জামাই এসে কোনো না কোনো একটা বুদ্ধি বের করে এই ভিখারি বাবা জীবনকে অল্প খাইয়ে বাড়ি পাঠিয়ে দিতে পারতো। এই তো শাশুড়ি মা, আপনি খামোখা চিন্তা করছেন। আমি তো আপনার বাবা জীবন। এ কি তুমি? জামাই ষষ্ঠী বলে কথা, আমি কি না এসে থাকতে পারি মা? বাবা জীবন, তার মানে তুমি ভিখারির বেশে এসে সব খেয়ে নিলে? কি কেমন চমকে দিলাম বলুন? রান্নাটা কিন্তু একেবারে জব্বর হয়েছে, একেবারে কবজি ডুবিয়ে খেয়েছি। কিন্তু তুমি এই এত খাবার খেলে কিভাবে? গিন্নি, তুমি তো বাড়িতে ছিলে না, তাই আমি কাল সারাদিন শশা আর গাজর খেয়েছিলাম। পেটে যা ছিল সব হজম হয়ে গেছে। এই সব কিছুই করা যাতে আজকে একেবারে কবজি ডুবিয়ে খেতে পারি। বড় জামাই, এটা তুমি করতে পারলে? কি করব বলো? শাশুড়ি মা যদি আমার নিমন্ত্রণ করতো তাহলে হয়তো আমি অল্প খেয়েই ছেড়ে দিতাম, কিন্তু বিনা নিমন্ত্রণে খাওয়ার মজাই আলাদা, বুঝলে? এখনো মনে হচ্ছে কিছু খাই। আচ্ছা শাশুড়ি মা, আপনার বাড়িতে আর কিছু আছে? আরো খাবে? কি মা, কি এই তোমার কি হলো মা? কি হলো তোমার? শাশুড়ি মা উঠুন, আমাকে আরো কিছু খেতে দিন। একেই বলে অপমানের জবাব। মাই আসছে, জামাই ষষ্ঠীতে জামাইকে কি খাওয়াবে ঠিক করেছ? নেই, প্রতিবার তোমার সেই একই কথা। জামাইকে আবার আলাদা কি খাওয়াবো বলো তো? আমরা যা খাই জামাইও তাই খাবে। কাল দেখলাম ঘরের চালে একটা বড় মিষ্টি কুমড়ো হয়েছে, ওটা দিয়ে ভালো করে মিষ্টি কুমড়োর ঘন্ট করবে, আর আমি চুনোপুটি এনে দেবো, ওটা দিয়ে একটু ঝোল বানিয়ে দেবে, তাহলেই তো হয়ে গেল। জামাই ষষ্ঠীতে জামাইকে আমি মিষ্টি কুমড়োর ঘন্ট আর চুনোপুটির ঝোল খাওয়াবো? সত্যি কৃপণ দেখেছি, কিন্তু তোমার মতো হার্ড কৃপণ একটাও দেখিনি। হ্যাঁ, এই শোনো গিন্নি, ওই একদিনে রাজ্যের খাবার নিয়ে এসে জামাইকে খাওয়ালেই জামাই আদর হয় না, বুঝলে? তাহলে আর কি, কুমড়োর ঘন্ট আর চুনোপুটির ঝোল খাওয়ালে জামাই আদর হয়? এই শোনো, আমি তোমাকে সাফ বলে দিচ্ছি, সেদিন ইলিশ মাছ, কাতলা মাছ, চিংড়ি মাছ, পাবদা মাছ এই সব যদি না নিয়ে এসেছো না, তাহলে তোমার একদিন কি আমার একদিন। হ্যাঁ, ইলিশ মাছ, ইলিশ মাছ কত করে কেজি সেটা জানো? বাজারে তো যাও না, বুঝবে কিভাবে? ইস ইস, মুখের কি চিনি? বছরে একবারই আমার জামাইটা জামাই ষষ্ঠীতে আসে, তাও এই লোকটা সহ্য হয় না। এই শোনো, আমি যা যা বললাম তাই যদি বাড়িতে না আসে, তবে আমি কিন্তু বাড়িতে কুরুক্ষেত্র পাকিয়ে দেবো, এই বলে দিলাম। হ্যাঁ, আরে এটা বউ নাকি সমুদ্রের ঢেউ, যেখান দিয়ে যাবে একবারে ভাসিয়ে নিয়ে যাবে। তবে আমার নামও গোপাল, আমি জামাইকে ওই চুনোপুটির ঝোল খাইয়েই ছাড়বো। হ্যাঁ, জামাই আদর খেতে শ্বশুর বাড়ি তো যাচ্ছে, কিন্তু আমার যা ঘোরেল শ্বশুর, জামাই আদর শুরু হওয়ার আগেই আমাকে কোনো না কোনো ভাবে বাড়ি পাঠিয়ে দেয়, দুষ্টু। কিন্তু এইবার আমাকে যেইভাবেই হোক শ্বশুর বাড়িতে একেবারে গেঁথে বসতে হবে। কিন্তু কিছু একটা তো করতেই হবে, যাতে যাতে আমার ওই শ্বশুর মশাই চাইলেও আমাকে আর বাড়ি থেকে বের করতে না পারে। কি করি কি করি কি করি কি করি?
পেয়েছি পেয়েছি পেয়েছি, এই দাতব্য চিকিৎসালয় আমার সব সমস্যার সমাধান। হ্যাঁ গো, বাড়ির তো প্রায় কাছাকাছি চলে এলাম, বাড়ির জন্য তো একটু মিষ্টি নিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও সেই কথাই ভাবছি বুঝলে, জামাই ষষ্ঠীতে যাচ্ছি, মিষ্টি তো নিতেই হবে। তুমি গরুর গাড়ি করে তোমার বাপের বাড়ি চলে যাও, আমি এখানে নেমে যাচ্ছি। এখান থেকে হেঁটে ভোলা ময়নার দোকানে যাই, সেখান থেকে একেবারে টাটকা মিষ্টি নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি বরং তাই করো। তুমি তাহলে মিষ্টি নিয়ে এসো, আমি এগোচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তুমি এগো। যাই, আগে তাড়াতাড়ি আমার কাজটা সেরে ফেলি, তারপর মিষ্টি নিয়ে শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুর মশাইকে একবার চমকে দেব। এই দাতব্য চিকিৎসালয়ের বৈদ্যটাকে পট্টি লাগিয়ে নিয়েছি, এইবার এই ভাঙা পায়ের নাটক করেই শ্বশুর বাড়িতে একেবারে গেঁথে বসবো। শ্বশুর মশাই চাইলেও আমাকে আর বাড়ি থেকে বের করতে পারবে না। যাই, এবারে ভোলা ময়রার মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে শ্বশুর বাড়ির দিকে হাতটা দিই। তাড়াতাড়ি বাজার যাও না, জামাই মেয়ে একটু পরে চলে আসবে যে। ও মা, ও মা, ওই দেখো মিনু চলে এসেছে। থাক মা থাক। আর হ্যাঁ রে, জামাই কোথায়? জামাই আসেনি? যাক, বাঁচা গেছে। আরে মা, তোমার জামাই ভোলা ময়রার দোকান থেকে মিষ্টি কিনবে বলে বাড়ির একটু আগেই গরুর গাড়ি থেকে নেমে পড়েছে, ও মিষ্টি নিয়ে হেঁটে হেঁটে আসছে। বাহ 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 বাহ, বাবা জীবন মিষ্টি নিয়ে জামাই ষষ্ঠী করতে আসছে, এটা তো একেবারে পৃথিবীর অষ্টম আশ্চর্য ঘটনা হতে চলেছে। ও বাবারে বাবারে বাবা, এই যে মা, আমি চলে এসেছি। একি, তোমার পায়ে কি হলো? কি বাবা জীবন, কি হলো তোমার পায়ে? আর বলো না, গরুর গাড়ি থেকে যেখানে নামলাম সেখান থেকে একটু এগিয়ে একটা কলার বাগান ছিল, ওই বাগানের সামনে দিয়ে আমি হেঁটে হেঁটে আসছিলাম, বাগানের ভেতর থেকে কে যে কলা খেয়ে খোসাটা রাস্তায় ছুঁড়ে মারলো। উফ বাবা, আর আমি সেই খোসায় পা পিছলে এমন ভাবে পড়েছি না যে পায়ের একটা হাড় ভেঙে পড়ে গুঁড়ো 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 হয়ে গেছে। উফ বাবারে বাবা, কি ব্যথা। হায় হায়, কি কাণ্ড! এই মিনু, জামাইয়ের হাত থেকে তাড়াতাড়ি মিষ্টিটা নে। হ্যাঁ 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 মা, নিচ্ছি। দাও দাও, মিষ্টিটা আমাকে দাও। বাবা জীবন, এই পা নিয়ে মিষ্টি আনতে গেলে কেন? জামাই ষষ্ঠীতে এসেছি, শ্বশুর বাড়িতে একটু মিষ্টি না নিয়ে আসলে হয়? দেখো দেখিনি। এই মিনু, এই চল চল চল, বাবা জীবনকে ধরে ঘরে নিয়ে চল। হ্যাঁ হ্যাঁ মা, হায় ভগবান, এইবার এই পা নিয়ে যে কত ভুগতে হবে এখন কে জানে। আরে কিচ্ছু হবে না, দেখিস আমরা সবাই আছি তো নাকি? আমরা সবাই মিলে বাবা জীবনকে সেবা শুশ্রূষা করে ঠিক সারিয়ে তুলবো। এইটাই তো চেয়েছিলাম, শ্বশুর বাড়িতে থাকবো আর বসে বসে সেবা শুশ্রূষা খাবো। গো, তুমি দাঁড়িয়ে আছো কেন? এসো না, এটা জামাইকে ধরো, বাবা জীবনকে ঘরে শুয়ে দিতে হবে যে। হ্যাঁ হ্যাঁ, ধরি ধরি ধরি। আস্তে আস্তে বাবা জীবন, আস্তে আস্তে। বাবারে বাবা, উফ কি যন্ত্রণা। দেখো দেখিনি, জামাই ষষ্ঠীর আগের দিনে কি কাণ্ডটাই না হলো। বৈদ্য বলেছে একেবারে 1 মাস কোনো নড়াচড়া করা যাবে না, না হলে নাকি বাকি হাড়গুলোও ভেঙে যাবে। না না জামাই, বৈদ্য যখন বলেছে তখন তুমি 1 মাস নড়াচড়া করো না। 1 মাস কেন, দরকার হলে 2 মাস তুমি শুয়ে থাকো, এটা তো তোমারই বাড়ি নাকি? ওরে বাবা রে, 2 মাস এই জামাইকে শুয়ে শুয়ে খাওয়ালে তো আমাকে পথে বসতে হবে। না না,
বাবা জীবনকে যেভাবেই হোক তাড়াতাড়ি সুস্থ করে তুলতে হবে। তা বাবা জীবন, তুমি কোনো বৈদ্যকে দেখিয়েছো? ইয়ে মানে ওই তো কলার বাগানের সামনে একটা দাতব্য চিকিৎসালয় আছে না, ওখানে যে বৈদ্য আছে তাকেই দেখিয়েছি। আরে ওটা তো হাতুড়ে বৈদ্য। না 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 না, আমি তোমায় রাজবৈদ্যকে দেখাবো। রাজবৈদ্যর এক পাচনে তুমি একেবারে চাঙ্গা হয়ে যাবে। হ্যাঁ, এই রে সর্বনাশ করেছে। আরে না না, আমি তো ওনার কাছ থেকে পাচন খেয়ে নিয়েছি, আবার কেন আপনি বেকার বেকার রাজবৈদ্যকে ডাকবেন? আমি কয়েকদিন বিশ্রাম নিলেই সুস্থ হয়ে যাব। মিনু, তুমি তোমার বাবাকে বলো না। হ্যাঁ বাবা, আমারও তাই মনে হয়, কিছুদিন বিশ্রাম নিলেই তোমার জামাই সুস্থ হয়ে যাবে। কি ব্যাপার, বাবা জীবন রাজবৈদ্যকে দেখাতে চাইছে না কেন? আচ্ছা, জামাইয়ের কি সত্যি সত্যি পা ভেঙেছে নাকি নাটক করছে? পায়ে যখন এতই ব্যথা, তখন এতটা রাস্তা জামাই কিভাবে হেঁটে হেঁটে আসলো? এবার রাজবৈদ্যকে দেখাতে চাইছে না। ব্যাপারটা কেমন যেন গন্ডগোল মনে হচ্ছে। না, একটু খতিয়ে দেখতে হচ্ছে। জামাই তো বললো পাকা কলার খোসায় পা পিছলে পড়ে গেছে, কিন্তু এই কলা বাগানের সব কলাই তো দেখছি কাঁচা। তাহলে পাকা কলার খোসা আসবে কোথা থেকে? জামাই কি তাহলে মিথ্যে কথা বললো? না, ব্যাপারটা আরেকটু খতিয়ে দেখতে হবে। ওই তো সেই দাতব্য চিকিৎসালয়, সেখানকার বৈদ্যকে চেপে ধরলেই সব ব্যাপার বেরিয়ে আসবে। হ্যাঁ, আরে হ্যাঁ, আপনার জামাইয়ের তো খুব লেগেছে। 1 মাস তো কোনো মতেই বিছানা থেকে উঠতে পারবে না। হ্যাঁ, তাই নাকি? এত লেগেছে? হ্যাঁ, এখন যদি উনি বিছানা থেকে উঠতে যান তবে বাকি হাড়গোড়গুলো একেবারে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। ওনাকে এখন 1 মাস বিছানা থেকে কোনো মতেই উঠতে দেওয়া যাবে না। মনে হচ্ছে জামাই এই বৈদ্যকে মুখ বন্ধ করার জন্য ভালোই অর্থ দিয়েছে। হ্যাঁ, আমিও বরং একটা চাল চেলে দেখি। এই বৈদ্য নিশ্চয়ই আমার চালে আটতে হবে। আচ্ছা বৈদ্য মশাই, আমার জামাই আপনাকে এইসব বলার জন্য যা অর্থ দিয়েছে তার থেকে দ্বিগুণ অর্থ আমি আপনাকে দেব। আপনি শুধু আমাকে সত্যিটা বলুন। দ্বিগুণ অর্থ? আপনার জামাই তো আমাকে 5 মোহর দিয়েছে, আপনি আমাকে তাহলে 10টা মোহর দিন, তাহলে আমি সব সত্যি বলে দেব। আর আপনাকে কিচ্ছু বলতে হবে না বৈদ্য মশাই, যা বোঝার আমার বোঝা হয়ে গেছে। এটা কি হলো? যা হবার তাই হলো, এবার আমি যাই। রাজবৈদ্য, তোমাকে একটু আমার সাহায্য করতে হবে। আরে গোপাল, বলো না কি করতে হবে, বলো। ব্যাস, তুমি শুধু এইটুকু করে দাও, তারপর সবকিছু আমি সামলে নেব। গোপাল, তুমি কিচ্ছু চিন্তা করো না, তুমি যেমন যেমন বলবে আমি তেমনটাই করব। তাহলে আর দেরি করে লাভ নেই, চলো আমার সাথে আমার বাড়ি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। কতবার বারণ করলাম যে রাজবৈদ্যকে নিয়ে আসতে হবে না, তাও আমার শ্বশুরটা কথাই শুনলো না। না না, আমাকে ভালো মতো অভিনয় করতে হবে, যাতে রাজবৈদ্য কিছুতেই বুঝতে না পারে যে আমার পা ভেঙেছে। উফ বাবারে, কি ব্যথা কি ব্যথা! উফ। রাজবৈদ্য, কি বুঝলে? গোপাল, হাড়টা কতটা ভেঙেছে ঠিক বোঝা যাচ্ছে না। তাহলে কি হবে? বিজ্ঞানীকে দিয়ে একটা রক্ত পরীক্ষা করতে হবে, তবেই বোঝা যাবে হাড়টা কতটা ভেঙেছে। ওরে বাবারে বাবারে, না না, রক্ত পরীক্ষা মানে তো সুচ ফোটাতে হবে। আমি সুচ ফোটাবো না, না না না, আমি সুচ ফোটাবো না, আমার খুব ভয় করে। বাবা জীবন, সুচ দেখে ভয় পেলে হবে? তোমার পা ভেঙে গেছে, চিকিৎসা করার জন্য তো রক্ত পরীক্ষা করতেই হবে। হ্যাঁ বাবা জীবন, তুমি আর না করো না,
তোমাকে এইভাবে দেখতে আমাদের খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ গো, একটু কষ্ট করে রক্ত পরীক্ষাটা করে নাও, তাহলে দেখবে রাজবৈদ্য তোমার চিকিৎসাটা ভালোভাবে করতে পারছে। এখন যদি বলি আমি রক্ত পরীক্ষা করাবো না, তখন আবার সবাই সন্দেহ করতে পারে। একটু সহ্য করে রক্ত পরীক্ষাটা করেই নি, পরে তো শুয়ে শুয়ে আরাম খেতে পারবো। তো পরীক্ষা করতে 2 দিন সময় লাগবে। ততদিন তুমি তোমার জামাইকে 2 বেলা নিম পাতা আর কালমেঘ পাতা একসাথে বেটে সেই রস খাওয়াতে হবে। নিম পাতার কালো মেঘ পাতার রস, ইস কি তিতো। হ্যাঁ, আর দুপুরে ভাতের সাথে নুন ঝাল ছাড়া পেঁপের পাতলা ঝোল। এটাই এখন তোমার পথ্য। আমি রক্ত পরীক্ষাটা করে বুঝে নিই যে আসল ব্যাপারটা কি হয়েছে, তারপর ওই পরশু থেকে তোমার চিকিৎসা শুরু করব। এ বাবা, কাল জামাই ষষ্ঠীতে কোথায় ভেবেছিলাম এই বাবা জীবনকে একটু ইলিশ মাছের সর্ষে বাটা পাবদা মাছের ঝাল করে খাওয়াবো, তো এখন তো দেখছি জামাই আমার কিছুই খেতে পারবে না। গিন্নি, তোমার খাওয়া আগে নাকি জামাইয়ের শরীর আগে? হ্যাঁ, না না, তা তো ঠিকই, না না, আমি কাল ওকে ওই পেঁপে দিয়ে পাতলা ঝোলই করে দেবো। হ্যাঁ জামাই, তুমি যদি চলো ডালে ডালে, আমিও চলি পাতায় পাতায়। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? এই না, বাজার নিয়ে এসেছি। উফ, আজকে যা বাজারে ভিড়, পুরো একেবারে ঘেমে গেলাম। কই গো গিন্নি, কোথায় গেলে গো? বাজারটা নাও না। আসছি, ওই দাও। কি বাজার আনলে শুনি? খুলে দেখো, বিশাল একটা ইলিশ মাছ এনেছি। ওটা দিয়ে বেশ করে সর্ষে পাতুরি রান্না করো। আর জামাইয়ের জন্য একটা বড় পেঁপে এনেছি, বুঝলে? ওটা দিয়ে জামাইয়ের জন্য ওই পাতলা করে পেঁপের ঝোল করো। হ্যাঁ, ঠিক আছে, যাই আমি তাহলে রান্নাটা বসিয়ে দিই। এই কত বেলা হয়ে গেল। বাবা জীবন, তোমাকে একটু মুড়ি মিষ্টি খেতে দিয়ে। হ্যাঁ, নিয়ে আসুন। মনে হচ্ছে এইবার আমার জামাই আদরের পালা শুরু হচ্ছে। আচ্ছা বাবা। অমিনু, কাল যে জামাই মিষ্টি আনলো, সেখান থেকে মিষ্টি নিয়ে জামাইকে একটু মুড়ি মিষ্টি দিয়ে যা। আয়। আরে গিন্নি, দাঁড়াও, কি করছো? কেন, আমি এবার কি করলাম? বাজারে যাবার সময় আমার ওই রাজবৈদ্যর সাথে দেখা হয়েছিল। রাজবৈদ্য বলল জামাইয়ের রক্তে শর্করা আছে, মিষ্টি খাওয়া বারণ। সকালবেলা নিম পাতা আর কালো মেঘ পাতার পাচন খেতে হবে, আর দুপুরে পেঁপের ঝোলের সাথে করলা আর নিম পাতা ভাজা খেতে হবে। ও হ্যাঁ, তাই নাকি? এই তাহলে আমি এক্ষুনি নিমের পাচন করে আনছি। হ্যাঁ, শুধু নিম না, তার সাথে কালো মেঘের পাতাও দেবে। তারপর দুটো পাতা একসাথে ভালো করে ঘেটে রস করবে। হ্যাঁ, আমি এক্ষুনি আনছি। রস করা হয়ে গেল, যাই বাবা জীবনকে দিয়ে আসি। যাই। এই নাও বাবা জীবন, এটা খেয়ে নাও। রাজবৈদ্য বলেছে এটা খেলে খুব তাড়াতাড়ি তুমি সুস্থ হয়ে যাবে। খাও বাবা। এটা কি মা? এটা কালো মেঘ ও নিমের পাচন। বাবা নাম। এবার তাড়াতাড়ি এই পাচনটা খেয়ে ফেলো তো দেখি, দেখবে শরীর একেবারে জন্মনে হয়ে যাবে। না মানে? না, আর কোনো না। নাও, খাও। বাবা জীবনের মুখের সামনে গ্লাসটা ধরো।
বাবা জীবন, কেমন লাগছে জামাই আদর? তুমি যেমন বুনো ওল, আমিও তেমন বাঘা তেঁতুল। নাও বাবা, খাও খাও। তাই ভেবেছিলাম জামাই ষষ্ঠীর দিন জামাইয়ের মুখে একটু ভালো মন্দ তুলে দেবো কিছু, কিন্তু সবই আমার পোড়া কপাল। জামাই ষষ্ঠীর দিন জামাইকে পেঁপের ঝোল আর ভাত খেতে দিতে হচ্ছে। আহা গিন্নি, পেঁপের ঝোল খাওয়া কি খারাপ? এই যে দেখো দেখো, আমি এই ইলিশ মাছ খাচ্ছি। এতে কত ক্ষতি হলো বলো তো? এই সামনে ইলিশের গন্ধে চারিদিক ম করছে, আর আমার পাতে পেঁপের ঝোল টলটল করছে। কেন যে এই পা ভাঙা নাটকটা করতে গেলাম? অন্তত আজকের দিনটা তো ভালো মন্দ খেতে পারতাম। ধুর। বাবা জীবন, এবার খাওয়া শুরু করো বাবা। আগে মা। জামাই বাবা জীবন, তোমার মনের ভিতরটা যে ইলিশ খাওয়ার জন্য আকুপাকু করছে, সেটা তো আমি বেশ ভালোই বুঝতে পারছি। কিন্তু ইলিশ তো তোমার ভাগ্যে জুটবে না বাবা জীবন। তোমার ভাগ্যে যে আজকে কি আছে সেটা শুধু আমিই জানি। গোপাল, গোপাল, ওই তো রাজবৈদ্য চলে এসেছে। এক্ষুনি শুরু হবে আসল খেলা। আসি, এসো রাজবৈদ্য, ভেতরে এসো। আজকের মধ্যেই তোমার জামাইয়ের পাটা শল্য চিকিৎসা করে কেটে ফেলতে হবে, নইলে আর কোনোদিনও তোমার জামাই হাঁটতে পারবে না। তাই নাকি? তাহলে তো করাত দিয়ে পাটা কাটতে হবে। হ্যাঁ গোপাল, করাত ছেনি সবই আমি নিয়ে এসেছি এই থলে করে। না 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 না, আমি পা কাটবো না, আমি পা কাটবো না, না না না। কিন্তু রাজবৈদ্য মশাই, পা বাদ না দিলেও তো বাবা জীবনে এমনিও হাঁটতে পারবে না। আমি এই থলে করে একটা নকল পাও নিয়ে এসেছি। এটা আমি তোমার জামাইয়ের পায়ে জুড়ে দেব, তাহলেই তোমার জামাই আবার হাঁটতে পারবে। হ্যাঁ গোপাল, তোমরা এখন এই ঘর থেকে যাও, আমাকে চিকিৎসাটা করতে দাও। আমি না ডাকলে কেউ এই ঘরে আসবে না। আচ্ছা রাজবৈদ্য, চলো গিন্নি। এই মিনু, চল রে। ওরে বাবা রে বাবা, না না, আমি আমার পা বাদ দিতে দেব না, কিছুতেই দেব না। আমি আমার পা বাদ দিতে দেব না। এই যে আমার পা একদম ঠিক হয়ে গেছে। আমার পা একদম ঠিক হয়ে গেছে। দেখুন না, দেখুন, দয়া করে আমার পাটা কাটবেন না। কি? আমি এদিকে তোমার চিন্তায় চিন্তায় মরছিলাম। সেটা তো আমি অনেক আগেই বুঝেছিলাম। তাই আমি ইচ্ছে করে রাজবৈদ্যকে দিয়ে বলিয়ে জামাইকে পেঁপের ঝোল, নিম পাতার রস খাইয়েছি, যাতে জামাইয়ের একটু শিক্ষা হয়। হ্যাঁ, আমি এই গোপালের কথা মতোই সব কিছু করেছি। আজকেও এই শল্য চিকিৎসার ব্যাপারটাও গোপালই আমাকে বলে দিয়েছে। হায় 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 বাবা জীবন, তুমি শেষে এইভাবে আমাদের ঠকালে। ছি 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 ছি, মা বাবার সামনে এইভাবে আমার মুখটা পোড়াতে তোমার লজ্জা করলো না? মা, ঝেঁটাটা কোথায় গেল? হ্যাঁ, আজকে ঝেঁটা মেরে ওকে এই বাড়ি থেকে বিদায় করব। এ কি, তুমি আমাকে এই জামাই ষষ্ঠী দিনে ঝ্যাঁটা দিয়ে মারবে নাকি? ওরে বাবা রে, আমি পালাই। ওর বাবা রে বাবা রে বাবা। কি গিন্নি, জামাই ষষ্ঠীর শখ মিটল? তোমার জামাই তো নিজের ফাঁদে নিজেই কেঁদে ফেললো। ওরে বাবা, এ কে রে? আরে ভয় পাবে না মন্ত্রী মশাই, আমি ভগবান। ভগবান, এরকম ভূতের মতন অন্ধকারে কেন? বলো শুনি। আমার একটা কাজ চাই, খুব কাজের দরকার। আমি কাজ পেয়ে আপনাকে পুষিয়ে দেবো। কি হিসাবে থাকবে সেটা তো বলো। এই মুহূর্তে তো কোনো পথ
ফাঁকা নেই। আমি এখন নতুন করে অঙ্কন শিখছি। ও, তার মানে তুমি আঁকাঝোঁকা করছো? হ্যাঁ, গরু মোষ কুকুর হরিণ এদের সব ছবি আঁকতে পারি, মানুষের ছবিও এঁকেছি, মানে আঁকতে পারি। পরে সব খোলসা করে বলবো, এখন এইটুকুই বললাম। দেখি কাল রাজসভায় মহারাজকে বলে তোমার কোনো হিল করতে পারি কিনা। আমি খুব আশায় রইলাম। আরে আপনি তো জানেন না কি ভান্ডার আমার কাছে আছে। হ্যাঁ, তুমি থাকছো কোথায়? ভোজনং যত্রতত্র শয়নং হট্ট মন্দিরে। এরকম ভাবে তো থাকলেই চলবে না। গোপাল বা ওর বানর সেনার চোখে যদি পড়ে যাও তাহলে বিপদে পড়ে যাবে। এই তো আমাকে একবার রাজসভায় ঢুকতে দিন, তারপরে দেখুন গোপালকে কিভাবে তাড়াই। এখন চলো, তোমায় একটা আস্তানা তো দিতে হবে। কোথায় আস্তানা নেব মন্ত্রী মশাই? আপাতত বড়টা ঘটার বাড়ি। তাহলে যাওয়া যাক। ব্যাপারটা কিভাবে বলবো সেটাই ভাবছি। মহারাজ, আচ্ছা, আপনার কখনো চিত্রকরের হাতে নিজেকে সঁপে দিতে ইচ্ছে করে না? চিত্রকরের হাতে নিজেকে সঁপে দেব কেন? আমি তো প্রজাদের হাতেই নিজেকে সঁপে দিয়েছি। আপনার পিতা পিতামহর সবার কিরকম দেওয়ালে ছবি আছে? তারা তো সব মৃত মন্ত্রী। আচ্ছা, তুমি কি বলতে চাইছো আমি তো ঠিক বুঝতে পারছি না। মন্ত্রী মশাই কি মহারাজকে ছবি করে ঝোলাতে চান? গোপাল, তোমার মুখে কিছু আটকায় না দেখছি। কেন 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 তুমি হঠাৎ আমার ছবি নিয়ে পড়লে কেন বলো তো? এক কাজ করো, তুমি বরং নিজের ছবি আঁকা। বেশ ভালো হয় মন্ত্রী মশাই। ওই আপনার বসার ঘরে ছবিটা টাঙিয়ে রাখবেন। তুমি চুপ করো গোপাল, তোমাকে এই বিষয়ে কেউ কোনো কথা বলতে বলেনি। তুমি নিজের চরকায় তেল দাও। আমি তো নিজের চরকাতেই রোজ তেল দিই, তাই চরকাটা বেশ হড়হড় করে চলে। আমো তো গোপাল, আমাকে জানতে দাও, আজ রাজসভা শুরু থেকেই মন্ত্রী এই চিত্রকরকে নিয়ে পড়লো কেন? বলো বলো মন্ত্রী, বলো তো কি ব্যাপার? অভয় দেন তো বলি। আমার কাছে কাল একজন খুব গুণী চিত্রকর এসেছে, তার হাতে আঁকা দেখে আমি তো মুগ্ধ। আচ্ছা মন্ত্রী মশাই ছবি নিয়ে এত করে পড়েছেন কেন? তার মানে কি সর্ষের মধ্যে ভূত আছে? যা বলবে মাথা উঁচু করে জোর গলায় কথা বলবে, বিড়বিড় করে বলে কি হবে? দেখুন, রাজ্যের মাথায় অনেক সমস্যা, সেই সব সমস্যা নিয়ে আপনি কোথায় বলবেন তা না, রাজসভা আরম্ভ হওয়ার সাথে সাথে মহারাজের ছবি নিয়ে পড়লেন। একটা গুণী মানুষের পাশে দাঁড়াতে চাই গোপাল। এখানে অনেকজন আছে, তা কেন আছে কেউ জানে না, তাদের কাজ কি সেটাও কেউ জানে না। আগে আপনি কি আমাকে কিছু বলতে চাইছেন? আমো তো তোমরা কি যে শুরু করেছো না। এই আমাকে শুনতে দাও পুরো বিষয়টা। আমার অপরাধ নেবেন না মহারাজ। হ্যাঁ মন্ত্রী, পুরো বিষয়টা বিশদে বলো। আমাদের সভায় সব ধরনের পেশার লোক আছে, কিন্তু কোনো চিত্রকর নেই। তাই বলছিলাম যদি সবাই একটা চিত্রকর থাকতো। চিত্রকর? কি বলো সবাই? আমি চিত্র বানাই কলমে, আর ঘাস শুকোয় সুন্দর মলমে। এটা কিরকম হলো? কলমের সাথে মলম? যাকে তা ওই চিত্রকরের হাতের কাজ তুমি দেখেছো? দেখেছি মানে কি অপূর্ব কাজ, ঠিক যেন জীবন্ত। বেশ, তাহলে কাল সবাই নিয়ে এসো দেখি কেমন আঁকতে পারে সে। ঠিক আছে মহারাজ। ব্যাস, এবার ভগবানকে এখানে কায়দা করে কাজে লাগিয়ে দিতে হবে। তারপর ভগবান আর আমি দুজনের বুদ্ধিতে গোপালকে হাঁটিয়ে কৃষ্ণনগরে রাজত্ব করব। কিছু একটা গোলমাল তো আছেই আছে। ঠিক আছে, দেখি চিত্রকর কে আর তার কেমন হাত। কেমন কেমন লাগছে বিজ্ঞানী, ঠিক তালে। কেন গোলমালটা কোথায় দেখলে? আজ হঠাৎ করে সভার শুরুতে মন্ত্রীমশাই এক চিত্রকরের কথা টানলেন। তুমি সবসময় খুব ভাবো না গোপাল? আমার কাজটাই তো ভাবার। যেখান থেকে তোমাদের ভাবা শেষ, সেখান থেকে আমার ভাবনা শুরু। আমার মতো করে কেউ ভাবে না বিজ্ঞানী, এটাই আমার দুঃখ। দুঃখ করো না গোপাল, একদিন তোমার ঠিক মূল্যায়ন হবে। হ্যাঁ, শোনো ভগবান, আমি অনেক কষ্ট করে কাল রাজসভায় যাবার ব্যবস্থা করেছি। দেখো, যা করবে একটু
ভেবে চিনতে করো। আমি এবার এমন একটা ফন্দি করেছি যাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। তা এই কাজে কি আমাদের সাহায্য লাগবে? তা তো লাগবেই। আপাতত তোমাদের ঘরে আমাকে একটু আশ্রয় দাও, কারণ এইখান থেকে তো কাজ শুরু হবে। আমি আর মন্ত্রী মিলে আমাদের প্রথম কাজ হবে গোপালকে ফাঁসানো। তারপর গোপালকে কৃষ্ণনগর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেব। এবারে আমার আসল কথাটা শোনো, যেটা তখন তোমাকে বলা হয়নি। বলো, সে এখন কোথায়? কৃষ্ণনগরের সীমানায় একটা মন্দিরে রেখে এসেছি। ওকে আজ রাতে এখানে আনতে হবে, তারপর আমাদের কাজ শুরু হবে। তাহলে বটাঘটা তোরা আজ রাতেই লোকটাকে নিয়ে আয়। পুরো বিষয়টা কিন্তু খুব গোপনে রাখতে হবে। ওসব নিয়ে একদম ভাববেন না। কিভাবে সবকিছু গোপন রাখতে হয় তা আমরা জানি। তাহলে এক্ষুনি বেরিয়ে যা ভগবান, আর এই নাও তোমাদের হাত খরচ। এবার প্রণাম মহারাজ। অধমের নাম চিরঞ্জিত চিত্রকর। হাঁটাটা কিরকম যেন চেনা চেনা লাগছে। গোপাল এরকম ভাবে দেখছে কেন? এই আমার কি সন্দেহ করছে নাকি? না 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 না। তুমি তো খুব ভালো চিত্রকর শুনেছি, তা দেখি তোমার হাতের কাজ। এই নিন মহারাজ, দেখুন এগুলো আমার আঁকা প্রকৃতির ছবি। দেখুন মহারাজ, কি জীবন্ত লাগছে। সত্যি অপূর্ব তোমার হাত। মন্ত্রী, তুমি একটা হিরে খুঁজে নিয়ে এসেছো। তবে আমি সব সময় কি করে কৃষ্ণনগরের ভালো হয় সেটাই ভাবি, কিন্তু কেউ কেউ চায় না। অভিমান করো না মন্ত্রী, এসো এসো, আমরা কাজের কথা আলোচনা করি। যে কটি চিত্র আছে সেগুলো আমি কিনে নেব। ও মন্ত্রী, চিরঞ্জিতকে নিয়ে খাজাঞ্চির কাছে যাও, আর ওর চাহিদা মতো ওকে খুশি করো। যথাজ্ঞা মহারাজ। আচ্ছা, ভালো কথা, তুমি এখানে আছো কোথায়? আগে মন্ত্রী মশাই আমাকে তো ওনার কাছে রেখেছেন। এখন জানতে হবে এই চিরঞ্জিত চিত্রকরটি কে। এসো এসো, ও ভাই চিরঞ্জিত চিত্রকর, তোমার পুরস্কার নিয়ে যাও। আর একটা কথা, কাল থেকে আমার এই রাজসভায় তুমি এসে আমার রাজসভাকে মহিমান্বিত করবে। এই যথাজ্ঞা মহারাজ। গলাটা কিরকম করে কথা বলছে? চিত্রকর ভাইয়ের গলাটা কি একটু বসা, মানে ধরা কি? হ্যাঁ, মানে আমার এই গলাটা আমার জন্ম থেকেই। কি আর করা যাবে গোপাল, এক একজনের ভাগ্যে এই রকম হয়। গোপালের গলা নিয়ে পড়ো না, এর হাতের আঁকা নিয়ে পড়ো। আপনি একদম ঠিক বলেছেন, এরপর আর ভুল হবে না। কথাটা মনে থাকে যেন। তুমি কি ভাবছো গোপাল? গোলমাল, বিস্তর গোলমাল বিজ্ঞানী। এই চিত্রকর মানুষটি গভীর জলের মাছ। গভীর জলের মাছ গভীর জলে থাকুক, এখানে কেন? আমাদের মন্ত্রী মশাইও তো হাঙড় হয়ে বসে আছে, সুযোগ পেলেই মহারাজের কোষাগার একেবারে ফাঁকা করে দেবে। উপায় কি গোপাল? ভাবতে হবে বিজ্ঞানী, ভাবতে হবে। আপাতত একটু চোখ কান খুলে রাখা। যাও তোমরা তোমাদের বাড়ির পথ ধরো, আমি একটু ঘুরে আসি, বুঝলে? কি ভাই চিরঞ্জিত, এখানে ভালো লাগছে তো? ভালো তো লাগছে, দুমুটো খাবার তো জুটছে, ব্যাস এতেই আমি খুশি। এখানে তোমার বরাত খুলে যাবে, তুমি শুধু এঁকে যাও। ঘটা চিরঞ্জিতের খাবার ঠিকঠাক আসছে তো? একদম নিয়ম করে ঘন্টায় ঘন্টায়। কাল আমি 4টে ছবি এঁকেছি। চলুন মন্ত্রী মশাই, আজ থেকে তো আমি আপনার ঘরে। চলো ভগবান, এবার আমরা আমাদের আস্তানায় ফিরি। আচ্ছা, সব সময় কিন্তু গোপালকে এড়িয়ে চলবে। ওটা আমার উপর ছেড়ে দিন, আগে মহারাজের বিশ্বাস অর্জন করি, তারপরে গোপালকে দেখবো। তোমার এই কথা শুনে মনটা তুরুক দিয়ে নেচে উঠল ভগবান। আমার দীর্ঘদিনের প্রচেষ্টা পূর্ণতা পাবে। আপনি শুধু দেখে যান আমরা কোথা থেকে কোথায় চলে যাই। আচ্ছা ভগবান, মহারাজ যদি তোমাকে নিজেকে আঁকতে বলেন? হয়ে যাবে, শুধু চিরঞ্জিতকে মহারাজ দর্শন করিয়ে দিতে হবে, তারপরে দেখবেন খেলা। ও ঘরে বসে ছবি আঁকবে আর আমরা অর্থ উপার্জন করব। আজকের উপার্জনটা মন্দ হয়নি, সবাইকে দিয়ে থুয়ে আমাদের দুই ভাইয়ে বেশ ভালোই আসবে। এরকম করে চলতে থাকুক।
চিরঞ্জিত, দেখাও আজ তোমার সৃষ্টি দেখাও দেখি। আমি নতুন কিছু দেখবো বলে বসে আছি। আজ আমি 4টি চিত্র আপনার জন্য এনেছি মহারাজ, সব ফুলের। আচ্ছা, সব ছবিগুলো তুমি মন্ত্রী মশাইয়ের বাড়িতে বসেই এঁকেছো? আগে হ্যাঁ মহার মশাই। বাহ, তাহলে মন্ত্রী মশাই আপনি কি ভাগ্যবান, এই সুন্দর চিত্রকরকে সেবা করার সুযোগ পাচ্ছেন। এই খুব গোলমেলে লাগছে তো, খুব সাবধানে থাকতে হবে। আমাকে আঁকতে পারবে চিত্রকর? নিশ্চয়ই পারবো। আমাকে হাল ধরতেই হবে, মানে গোপাল যা ধরিবার ঠিক ধরে ফেলবে। চিরঞ্জিত, মহারাজকে তোমার আঁকা ছবিগুলো দেখাও, মহারাজ খুব খুশি হবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখাও দেখাও, আগে তোমার আঁকা ছবিগুলি দেখি। আমাকে ভার মশাই দেরি করে দিচ্ছেন। তুমি আমার সভার একজন রত্ন, তুমি আমার সাথে কথা বলবে। গোপাল, তোমার প্রয়োজন হলে রাজসভা শেষ হলে মন্ত্রীর সাথে মন্ত্রীর ঘরে গিয়ে চিরঞ্জিতের সাথে যোগাযোগ করবে, বুঝলে? কথাটা মনে থাকবে তো? থাকবে মহারাজ। এসো এসো চিরঞ্জিত, দেখাও তো তোমার হাতের কাজ। অবাক কবি, অপূর্ব, বিজ্ঞানী, অভাবনীয়, গোপাল অতুলনীয়। এ আমি কি দেখছি? মহারাজ একেবারে কাত, এবারে গোপাল বধের আয়োজন করতে হবে। এই তো, মহারাজ এখন ভগবানের হাতে বন্দি। আমি তোমাকে ছাড়ছি না চিত্রকর। মহারাজ, সত্যি চিরঞ্জিতের হাত কি অসাধারণ। মহারাজ, আপনি সত্যি ভাগ্যবান। মন্ত্রী, যাও যাও, চিরঞ্জিতকে ওর অসাধারণ চিত্রের জন্য ওকে পুরস্কৃত করো। খাজাঞ্চিকে বলো চিরঞ্জিতের হাতে যেন 5 মোহর দেওয়া হয়। 500 থেকে 100 বটা ঘটা, আর ওই চিত্রকরকে দেব, আর 400 থেকে 200 আমার, আর 200 ভগবানের। পুরস্কারের কথা শুনে মন্ত্রীর মুখটা কেমন হাসি হাসি হয়ে উঠলো দেখছি। ঠিক আছে, দেখছি আর কত বাড়তে পারো। কি গো, কি ভাবছো? ঘরে এসে থেকে তুমি কেমন ভাব সমাধিতে চলে গেছ? বলি খিদে তেষ্টা নেই নাকি? মনের মধ্যে অনেক চিন্তা, অনেক খটকা গিন্নি। কি করে খটকা দূর করব সেটাই ভাবছি। কেন, চিন্তার কি হলো? অনেকগুলো খটকা। প্রথম খটকা গলা। গলা? কার গলা? তারপর ওর হাঁটা চলা কেমন যেন চেনা চেনা, কোথায় দেখেছি দেখেছি মনে হচ্ছে। কার হাঁটা চলা? কার সম্পর্কে বলছো তুমি? তার পরের খটকা মন্ত্রী আর চিত্রকরের গা ঘাসাঘাসি। কি যে বলছো ছাই, কিছু বুঝতে পারছি না। ওগো, হাওয়া বাতাস লাগেনি তো তোমার? গোপাল দাদু, তুমি আমাদের ডেকেছিলে? বলো কি দরকার? তাই তো, আমার বিপদ তারণীরা এসে গেছে। এবার তো বলো তোমার খটকাগুলো। বলবো বলবো, সব বলবো। শোন বাছারা, তোদের উপর একটা বিরাট দায়িত্ব দিচ্ছি, মন দিয়ে শোন। কৃষ্ণনগরে একটা খুব গোলমেলে লোকের আবির্ভাব হয়েছে। গোলমেলে? সে কি গো? হ্যাঁ গিন্নি, খুব গোলমেলে। সে খুব ভালো আঁকতে পারে, তার গলাটা আবার ধরা। মন্ত্রীর সাথে খুব ভাব। মন্ত্রী আর চিত্রকর মিলে রাজার রাজকোষ ফাঁকা করার অছিলায় এই কৃষ্ণনগরে এসেছে। আমাদের কি করতে হবে শুধু বলে দাও। কাল থেকে তোদের কাজ হলো লুকিয়ে মন্ত্রীর উপর নজর রাখা। মন্ত্রী রাজসভার পর কোথায় যায়, ঠিক আছে গোপাল দাদু, মন্ত্রী যেন তোদের কোনো রকমে দেখতে না পায়। ঠিক আছে, তাই হবে। আমাদের দেখতে পাবে না। ব্যাস, আমি নিশ্চিন্ত। মন্ত্রীমশাইয়ের দেরি হচ্ছে। ও আমার বানর সেনা আমাকে ঠিক খবর দেবে। মন্ত্রীমশাই এখনো আসেনি, এবার আসল খেলাটা খেলে নি। মহারাজ, একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, বলো বলো। মহারাজ, নবাব বাহাদুরকে একটা চমক দেওয়া যায়। এমন উপহার দেবেন যাতে নবাব বাহাদুর খুব খুশি হবেন। কি বলতে চাইছো? একটু পরিষ্কার করে বলো না। নবাব বাহাদুরকে আমন্ত্রণ জানান, তারপর চিরঞ্জিতকে দিয়ে নবাব বাহাদুরের একটা ছবি আঁকান। নবাব বাহাদুর খুব খুশি হবেন। বাহ 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 বাহ, দারুণ বলেছো তো গোপাল। আজ সারাদিনটা তুমি ভালো করে দিলে। উফ, মন্ত্রীটা এখনো চিরঞ্জিতকে নিয়ে আসছে না কেন? ওই আসছে মহারাজ। কি মন্ত্রী, আজ তোমার দেরি হলো যে? আমরা একটা বিরাট বিষয় নিয়ে আলোচনা করে একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। তোমাকে বললে তুমিও খুব খুশি হবে। কি বিষয় মহারাজ? আজই নবাব বাহাদুরকে চিঠি লিখে জানাও যে নবাব বাহাদুর যেন
অবিলম্বে আমাদের এই কৃষ্ণনগরে পায়ের ধুলো দেন। কি ব্যাপারে মহারাজ? গোপাল একটা দারুণ সুন্দর পরিকল্পনা দিয়েছে। চিরঞ্জিতকে দিয়ে নবাব বাহাদুরের একটা ছবি আঁকিয়ে সেই ছবি নবাব বাহাদুরকে উপহার দেব। হ্যাঁ, ভীষণ ভালো পরিকল্পনা। এতে করে চিরঞ্জিতের নাম হয়ে যাবে। হ্যাঁ, কি চিরঞ্জিত, খুশি নাও? রে, এটা তো মহাকেলো হলো। আমি তো ছবি আঁকতে জানি না ছাই। এই মুশকিল হয়েছে, বেবি কি হবে? তুমি তো দেখছি মহা চিন্তায় পড়লে। কি তুমি খুশি হওনি? এ তো খুব ভালো প্রস্তাব মহারাজ, তবে নবাব বাহাদুরকে এত তাড়াতাড়ি জানিয়ে কি লাভ? আগে চিরঞ্জিত ফুল লতা পাতা থেকে বেরিয়ে মানুষের ছবি আঁকুক। আমরা তো ওর হাতে মানুষের ছবি তো দেখিনি। এটাও তো কথা। কি গো গোপাল, এই সমস্যার সমাধান কি করে করবে? এই সমস্যার সমাধানও আমার কাছে আছে মহারাজ। বল বল শুনি। চিরঞ্জিতকে এই রাজপ্রাসাদে আপনার কাছে রাখুন মহারাজ। এতে করে মন্ত্রী মশাইও একটু রেহাই পাবেন। আসলে রাজ অতিথি বলে কথা। না না মহারাজ, আমার মন্ত্রী মশাইয়ের বাড়ি থাকতে ভালোই লাগছে। না না মহারাজ, আমি একটা প্রকৃত শিল্পীকে নিজের কাছে রাখতে পেরে খুবই পুলকিত মহারাজ। করেছো বাবা পেঁচে। এবার সামলাও দেখি। কি করি বলো তো গোপাল? চিরঞ্জিত তো মন্ত্রীর বাড়িতেই থাকবে বলছে। কেউ যদি রাজ অতিথি থাকতে অস্বীকার করে তবে আপনি আর কি করবেন বলুন? যে যেখানে থাকতে চায় থাকুক। কিন্তু তাহলে নবাব বাহাদুরের ছবি আঁকা কি হবে? সেটাও হবে, এত তাড়ার কি আছে? নবাব বাহাদুরও আছেন আর আমাদের চিরঞ্জিত চিত্রকরও আছে। যে কোনো শুভ দিন দেখে আমন্ত্রণ জানিয়ে দেবেন। বেশ বেশ, ঠিক আছে। সকালের ঘটনাটা গোপাল দাদুকে না জানাতে পারলে পেটের ভেতরটা কেমন কেমন করছে। তো গোপাল দাদু আসছে। গোপাল দাদু এইদিকে তাড়াতাড়ি আসো। তোমার জন্য অনেক খবর নিয়ে বসে আছি। বল বল, আমি জানি আজ তোদের কাছে অনেক গল্প শুনবো। বল বল বল। তুই বল, তুই খুব ভালো করে গুছিয়ে কথা বলতে পারিস। গোপাল দাদু, তোমার কথা মতো আমরা সকালে মন্ত্রী মশাইয়ের বাড়ির কিছু দূরে লুকিয়েছিলাম। বেশ খানিকক্ষণ পর দেখি মন্ত্রী মশাই আর একটা লম্বা মানুষ ঘর থেকে বেরিয়ে যাচ্ছে জঙ্গলের রাস্তার দিকে। আমরাও পেছুনি। এই রাস্তাটা তো ওই গোটা গোটার বাড়ি যাওয়ার সহজ রাস্তা। ঠিক বলেছিস, ওই তো ওরা দুজন বটা ঘটার বাড়ির দিকেই যাচ্ছে। ওরা বটা ঘটার বাড়ি গেল, তার মানে আমরা খটকার খুব কাছে। তারপর বল। তারপর আমরা বটা ঘটার বাড়ির জানলা দিয়ে ভেতরে তাকাই, দেখি। কি দেখলি? কি চিরঞ্জিত, কেমন লাগছে? বটা ঘরটা তোমাকে ঠিকঠাক যত্ন করছে তো? করছে মন্ত্রী মশাই, আমার আর কি প্রয়োজন? দুবেলা দুমুঠো খেতে পেলেই হলো। আরে এ তো দিনে দুপুরে চুরি। ছি 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 ছি, একজন কাজ করছে আর বাকি সবাই তাকে ঠকাচ্ছে। না 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 না, এ আমার সহ্য হবে না। তোরা বাড়ি যা। প্রণাম মহারাজ। গোপাল দাদা আপনার সাথে দেখা করতে এসেছেন মহারাজ। এত রাত্রে গোপাল? কিছু নিশ্চয়ই ব্যাপার ঘটেছে, গোপালকে আসতে দিন। এত রাতে বিরক্ত করার জন্য ক্ষমা চাইছি মহারাজ। না 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 না, তুমি বলো বলো বলো, কি সমস্যা? মহারাজ, আপনার বিশ্বাস আর সরলতা নিয়ে খেলা করছেন আমাদের মন্ত্রী মশাই আর ভগবান। ভগবান? ভগবান এখানে কোত্থেকে এলো? চিরঞ্জিত চিত্রকরের ছদ্মবেশ নিয়ে আপনার থেকে যে মোহন নিয়ে যাচ্ছে সেই হলো ভগবান। আর যে অক্লান্ত পরিশ্রম করে যে ছবিগুলো আঁকছে সে আসল চিরঞ্জিত বটা ঘটার বাড়িতে অত্যন্ত অবহেলায় তার শিল্প বিক্রি করছে শুধু এক মুঠো খাবারের জন্য। মহারাজ মহারাজ, আমি এই ঘটনা সহ্য করতে পারছি না, আপনি এক্ষুনি ব্যবস্থা নিন। আপনি কিছু লেঠেল পাঠিয়ে বটা ঘটা সহ সবাইকে গ্রেপ্তার করুন মহারাজ। বটা ঘটার বাড়ির কাছে গিয়ে লেঠেলদের একটু অপেক্ষা করতে বলবেন। মন্ত্রী মশাই আর ভগবান চলে গেলে ওদের ধরতে হবে। এই বলেছ গোপাল, তোমার কথা বিশ্বাস না করাটা আমার কাল। না না না, আমি এক্ষুনি লেঠেল পাঠাচ্ছি আর প্রকৃত চিত্রকরকে রাজ অতিথিশালায় রাখবারও ব্যবস্থা করছি। তুমি আমার চোখ খুলে দিলে গোপাল। গোপালের বুদ্ধি, বুদ্ধিতেই সিদ্ধি। কি গোপাল, তোমার আজ এত দেরি হলো? মহারাজ, ওই চোর পেয়াদা খেলতে গিয়ে একটু দেরি হয়ে গেল। চোর পেয়াদা খেলা, লোটো হাজার মেলা।
তা কে চোর আর কে পেয়াদা? পেয়াদা আমি। আর চোর? তা চিরঞ্জিত চিত্রকর, আজ এক্ষুনি আমার ছবি আঁকো। মহারাজ মহারাজ এসব কি হচ্ছে? এসব কি হচ্ছে মহারাজ? কি আর করা যাবে বলো চিত্রকর, গোপাল তো আমার বড় প্রিয়, তাই ওর একটা ছবি রাজসভায় থাকে, তাই আমার আদেশ তুমি আঁকো। সর্বনাশ, কোথা থেকে কি হলো? মহারাজ আমি সবাক কবি, আমারও চাই একটা ছবি। কি ভগবান, কি ভাবছো? ধর্মের কল কিভাবে বাতাসে নড়ে? কি ভগবান, নকল চিরঞ্জিত ছেড়ে আসল চিরঞ্জিতকে গোটা ঘটার বাড়িতে রেখে তো ভালোই ব্যবসা ফেলেছিলে। ওরই আসল চিরঞ্জিতকে নিয়ে এসো। ইনি হলেন আসল চিত্রকর চিরঞ্জিত। আজ থেকে এই চিরঞ্জিত হলো আমার রাজসভার একজন রত্ন, আর নকল চিরঞ্জিত ওরফে ভগবান আর আমার মিথ্যেবাদী মন্ত্রীকে 1 মাসের কারাগার আর রাজপ্রাসাদের তোরণ থেকে বাজার পর্যন্ত নাক খত দিতে হবে। মহারাজ, আমার নাক তো ভোঁতা হয়ে যাবে। শুরু করো আর পুঁটি উল্টের দল, তোদের কাজ হলো ওদের পেছন পেছন যাওয়া। যেমন কর্ম তেমন ফল। আমি কিন্তু এইভাবে পারবো না বলে দিলাম। হ্যাঁ, একে তো বাজারের যত খারাপ দাগি সবজিগুলো কম পয়সায় আনো, এত কিপটে তুমি। এই দেখো, কানা বেগুন, দাগি হলদে হয়ে যাওয়া পটল, টেরা বেঁকা আলু, বাজারে সব ঝর্তি পড়তি জিনিসগুলো তুমি আমার জন্য আনো। আমাকে তো দেখছি না খেয়ে মরে পড়ে থাকতে হবে। হ্যাঁ, আমি তোমাকে খেতে দিই না, এ কথা তুমি বলতে পারলে? তুমি বাজারে ধরতি পড়তি পচা বাচকো জিনিসগুলো নিয়ে আসো। ওগুলো দাম দিয়ে কিনতে হয় গিন্নি, কেউ বিনামূল্যে আমাকে দেয় না। আর তুমি যেটাকে কিপটেমি বলো সেটা আমার কাছে সঞ্চয়ের পন্থা, ওগুলো তুমি এখন বুঝবে না। ওকে কোথায় যাচ্ছ? যেদিকে আমার দু চোখ যায় সেদিকে যাচ্ছি, চললাম। বাবা, আজ আমার পাচক গাছ পাঠার তরকারিটা যা বানিয়েছে না, মন একেবারে ভরে গেছে। আমি তাই আজ থেকে ওর বেতনও বাড়িয়ে দিয়েছি। ও গোপাল, তুমি আজ কি খেলে? বলো বলো বলো, আজ তো রাজসভায় খাওয়ার গল্প হচ্ছে। হ্যাঁ, এত বেশি খেয়েছি যে আমার 3 দিন ধরে পেট জয় ঢাক। তোমার পেট তো এমনিতেই জয় ঢাক, খেলেও বোঝা যাবে না, না খেলেও বোঝা যাবে না। ঠিক বলেছেন মন্ত্রী মশাই, আমি যেমন না খেলেও বোঝা যায় যে পেটে কিছু পড়েছে, কিন্তু আপনার তো খেলেও বোঝা যায় না। খেলেও শলা কাঠির মাথায় ধ্যাবড়া আলু, আর না খেলেও শলা কাঠির মাথায় ধ্যাবড়া আলু। মহারাজ, গোপাল চেহারা নিয়ে কথা বলছে। আপনি কি নিয়ে কথা বলেছেন মন্ত্রী মশাই? আমার ভুঁড়িকে জয় ঢাক বলেছেন। আমি কি এর জন্য মহারাজকে জানিয়েছি বলুন তো? আচ্ছা, আপনি সব সময় হেরে গেলেই মহারাজকে বাচ্চাদের মতো নালিশ করেন কেন বলুন তো? আজ মনে হয় গোপালের মন ভালো নেই। না, ওদেরকে থামাতে হবে। মন্ত্রী মন্ত্রী মন্ত্রী, থামো থামো থামো। তুমি বড় বাচ্চাদের মতো বায়না করো কেন বলো তো? দেখো দেখো তো গোপাল কিরকম সপ্রতিভ। গোপাল, আমি মন্ত্রীকে বলে দিচ্ছি যে তোমার পেছনে যেন না লাগি। আজ আমি রাজসভা থেকে একটু তাড়াতাড়ি ছুটি নিয়ে বাড়িতে যেতে চাই মহারাজ। ঠিক আছে, আজ তুমি তোমার বাড়ি যাও, কাল সকালে বরং তুমি ভালো মনে রাজসভায় এসো। এ আবার কি গো, তুমি রাতে সবজির থলি নিয়ে খাটের উপর রাখছো কেন? আমি এখন থেকে ওই সবজির থলির সাথে থাকবো। আজ যে সারাদিন কিছু খেলে না, তার জন্য আমারও তো কিছু খাওয়া হলো না, সে খবর রাখো। জানিয়ে রাখি গিন্নি, আমিও সারাদিন না খেয়ে আছি। আমাকে এখন বিরক্ত করো না, আমি এখন একটু বেরোবো। এত রাতে তুমি কোথায় যাচ্ছ? সব পরে জানতে পারবে, এখন আমি কাজে চললাম, কেমন?
পুটি, এ পুটি, তোরা জেগে আছিস? আছি গো গোপাল দাদু। বলো গোপাল দাদু, কি দরকার? শোন পুটি, কাল খুব ভোরে তোরা মাছের আড়তে সারি দিয়ে থাকবি। কি ব্যাপার গো গোপাল দাদা? বলবো বলবো, কাল থেকে তোদের ভোরে উঠে আমার সাথে বাজারে যেতে হবে। বাজারের টাটকা জিনিস আমাদের নিতে হবে, বুঝলি? অত ভোরে যদি বাজার না খুললে? না খুললে জোর করে খোলাবো। ঠিক আছে গোপাল দাদু, জোর করে দোকান খুলতে আমাদের খুব ভালো লাগে। তাহলে ওই কথাই রইলো, কাল খুব ভোরে আমি ডাকলেই বেরিয়ে পড়বি। আমি এখন গুলটে ন্যাপলার বাড়ি যাচ্ছি, বুঝলি? বাহ 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 বাহ, একেবারে সতেজ লাউ। সব ভালোগুলো আমার চাই। ন্যাপলা, গুলটে, ব্যাগে ঢোকা। কি গো গোপাল দাদা, তুমি এত সকাল সকাল সব ভালো ভালো সবজি নিয়ে চলে যাচ্ছ? এতদিন তো সবার শেষে আসতাম, এবার থেকে সবার প্রথমে এসে সবচেয়ে ভালো সবজি নিয়ে নেব। গোপাল দাদু, এবার কি আমরা আলু নেব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সুন্দর সুন্দর গোল গোল বড় বড় আলু দেখে ব্যাগে ঢোকাবি। আলুতে কাদা গোপাল দাদু, কি করব? কই গো বাজারওয়ালা, ওই আলুর বস্তাটা একটু ধরে নিয়ে ওই পুকুর ধারে নিয়ে চলো তো। কেন গো? আলুর গা থেকে মাটিগুলো তুলে ঝকঝকে করে বাড়িতে নিয়ে যাব, বুঝলে? বুঝলাম। কই গো রতন, এত সকালে কেউ মাছ কিনতে আসে? কেউ না এলেও গোপাল আসে। সকালে আমি আগে এসে বাজারের সবচেয়ে বড় মাছ নিয়ে যাব। সে কি কথা, বাজারের সব থেকে বড় মাছ তো রাজবাড়িতে যায়। এবার থেকে আমার বাড়ি যাবে। আরে আমি তো পয়সা দিয়ে কিনছি নাকি? হ্যাঁ, তুমি তো আমাকে মাগনাতে দেবে না বাবা। অবশ্য ঠিক, কিন্তু আবার কিন্তু কি? কিন্তু রাজবাড়িতে তাহলে কি যাবে? তোমার কাছে যা বেঁচে থাকবে। আগে এলে আগে সুযোগ। আমি আগে এসেছি, সুতরাং মাছটা আমার থলিতে ঢুকবে। কই গো, কোথায় গেলে? এদিকে এসো এসো এসো, দেখো দেখো দেখো। কি হলো? এইরকম ভাবে চিৎকার করছো কেন? হ্যাঁ, এই দেখো, বাজারের সবচেয়ে সতেজ সবজি এখন তোমার ঘরে। তাই কাল বাজারের থলিকে কোলবালিশ করে শুয়েছিলে? আমার কাজ শেষ, এবার বাজারটা সবার সাথে সমানভাবে ভাগ করে দাও। আমি চট করে নদীতে অবগাহন করে আসি। কাল তো তোমার সাথে ঝগড়া করতে গিয়ে কাজ স্নান করেছি, আজ পুষিয়ে নি। তুমি চট করে রান্নাটা করো। আচ্ছা গো আচ্ছা। এই তোরা চুপ করে বস, আমি তোদের জন্য মুড়ি নারকেল আনছি। হ্যাঁ, হাসছে দেখো, যেন অবশ্যই চাঁদ উঠেছে। কি গোপাল, আজ দেখি খুব হাসছো। আজ সত্যিকারের ভোজন করে আসছি। কবজি ডুবিয়ে টাটকা সবজি, কাতলা মাছের পাতলা ঝোল, তারপর শেষ পাতে আয়েশ করে পায়েস। আজ আর আমার ভাগ্যে বড় মাছ জোটেনি, তাই তো চুনো মাছের বাটি চচ্চড়ি ভাগ্যে জুটেছে। এটা কি করে হলো গোপাল? আমরা পেলাম না, অথচ তুমি বড় কাতলা মাছ পেয়ে গেলে। আজ একটু বাজার করবার মন করেছিল, তাই বাজারটা করলাম মন দিয়ে। গিন্নিও খুশি, আমিও খুশি।
যদি পাই রোজ রোজ এই খাবারের খোঁজ, ও যদি পাই রোজ রোজ এই খাবারের খোঁজ। কি গুনগুন করছো বলো দেখি, হ্যাঁ? কি গিন্নি, এবার তোমার কি মনে হচ্ছে যে আমি তোমাকে পচা পাচক খাইয়ে রেখেছি? না 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 গো, এমন কথা শোনাও পাপ গো। ও বাবা, তাই নাকি? তখন কথাটা তো অবলীলায় বলে দিলে গিন্নি, আর এখন শোনাও পাপ। খুব ভালো, খুব ভালো। এ কি হচ্ছে? তখন থেকে পুরনো কাশুন্দি ঘেটে যাচ্ছ, তখন কি বলতে কি বলেছি ওসব একদম ভুলে যেতে হয়। হ্যাঁ, আর বলবে আমাকে কিপটে? একদম না। এই বলা, দাও দাও দাও, তোমার দোকানে যা আছে সব দাও দেখি। মানে দোকান খালি করে তুমি সব নিয়ে যাবে? হ্যাঁ, সব নিয়ে যাব। তোমার কোনো আপত্তি আছে নাকি ভাইয়া? না 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 না, আপত্তি কিসের? আমার বিক্রি হওয়া নিয়ে দরকার। তবে তোমার সব জিনিসপত্র বিক্রি হয়ে গেছে, কি মজা না? এই নাও, এই নাও জিনিসপত্রের দাম। ও গোপাল দাদু, এবার আমরা কোথায় যাব? আবার মাছের আড়ত। আরে বড় বড় মাছগুলো নিতে হবে না? ওই গো, কোথায় গেলে? এনেছি দেখো বাজার, না করে মুখ বেজার। ওরে বাবা, তুমি এসব কি করছো? হ্যাঁ, কেমন খুশি নয় গিনি? আজ কিন্তু ভোলা ময়রার দোকানের গরম রাজভোগ আছে। শোন তোরা, তোদের ঘরের বাজার নিয়ে চলে যা। আমি সব ভাগ করে গুছিয়ে দিচ্ছি, দাঁড়াও। আমি এবার আর অসমাপ্ত ঘুম ঘুমোতে যাচ্ছি। এখন ঘন্টাখানেক আর ডাকবে না মোটে, বুঝলে? এই ভোলা, তুমি কি দোকান খুলবে না? না মন্ত্রী মশাই, খুলে আর কি করব, জিনিসই তো নেই। জিনিস নেই মানে? ভোর রাতে এসে গোপাল সব নিয়ে গেছে। গোপাল সব নিয়ে গেছে মানে? ওর নাতি নাতনিগুলোকে নিয়ে ভোর রাতে হানা দিয়ে আমার থেকে সব মিষ্টি নিয়ে গেছে, মূল্য দিয়ে গেছে। এটা কি হলো? মন্ত্রী মশাই, আজও মাছ কিচ্ছু নেই, সব মাছ কালকের মতো গোপাল নিয়ে গেছে। হ্যাঁ, এটা কিরকম হচ্ছে? এত পয়সা দিয়ে সকালবেলা মাছ কিনছে কেন, আর তোমরাই বা দিচ্ছ কেন? কেন দেব না? আমাদের সকাল সকাল মাছ বিক্রি হয়ে যাচ্ছে, আমরাও একটু বিশ্রাম পাচ্ছি। না 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 না, এ তো ভালো কথা নয়। আজ মহারাজকে বিষয়টা জানাতেই হবে। একা গোপাল এসে রাতের বেলায় বাজার ফাঁকা করে দেবে না, এ তো করতে দেওয়া যাবে না। এটা গোপাল কি করছে? ভোর রাতে বাজার হানা দিয়ে সব টাটকা সবজি নিয়ে নিচ্ছে। সত্যি গোপাল, তোমার এটা কি ব্যবহার বলো তো? তুমি আমাদের টাটকা সবজি খেতে দিচ্ছ না কেন? টাটকা সবজি খেতে গেলে তো ভোরবেলা উঠতে হবে মহারাজ। না না মহারাজ, এ খুব বাজে হচ্ছে। কিছু একটা প্রতিকার দরকার। ও মহারাজ, কিছু তো একটা বলুন, এভাবে কি চলা যায়? ঠিক বলেছ মন্ত্রী। বেশ, আমি তাহলে আজই সারা রাজ্যে ঢেঁড়া পিটিয়ে দেব, যাতে বাজারের প্রতিটি বিক্রেতা গোপালকে কোনো জিনিস না দেয়। এটা কেন মহারাজ? তাহলে তো আমি না খেয়ে মরবো। আপনি কি চান মহারাজ আমরা বুড়ো বুড়ি না খেয়ে মরি? বিজ্ঞানী, এটা নিয়ে তোমার কি কিছু বলার আছে? আমার একটা কথাই বলার আছে, গোপাল কি খাবে? গোপালের বাজার বন্ধ করা আমার মতে খুব খারাপ একটা কাজ।
মহারাজ? মন্ত্রী, সেটাও অবশ্য একটা কথা। তাহলে কি করা যায়? একটা উপায় বলছি মহারাজ, মন দিয়ে শুনুন। আপনি ঢেড়া পিটিয়ে দিন এই বলে যে গোপালকে অব্যবহৃত জিনিস দিতে হবে। অব্যবহৃত জিনিস? সেটা আবার কিরকম? যে জিনিস পূর্বে ব্যবহার হয়নি, একমাত্র আমি প্রথম ব্যবহার করলাম। বেশ, বুঝলাম। তা তুমি এটা ভেবে বলছো তো? একদম ভেবে বলছি মহারাজ। যদি হেরে যাও? তবে মহারাজ আমার জন্য যা ভেবে রাখবেন সেটাই করবেন। কিন্তু আমি যদি জিততে যাই? তোমার জেতার কোনো সুযোগই নেই। তবু বলো শুনি। আমি জিতলে যে দোকানের কাছে আমি জিতবো সে আমাকে সারা বছর সকালে টাটকা বাজার একেবারে বিনামূল্যে আমার বাড়িতে পৌঁছে দেবে। গোপাল, এবারে তোমার ভরা ডুবি হবে। সেটা দেখা যাবে। হ্যাঁ, বুঝলে গিন্নি, কৃষ্ণনগরে একটা হইচই ফেলে দিয়েছি। তবে কাল ভোরে আর যেতে হবে না। তার মানে আর টাটকা বাজার পাবো না? পাবে পাবে, এবারে একদম বাজার তোমার বাড়িতে চলে আসবে। এমন এক বুদ্ধি করেছি না গিন্নি। কি বলছো গো? একেবারে বাড়িতে বাজার? আহা, কি সুন্দর! গোপাল দাদু, গোপাল দাদু, কাল কত ভোরে বাজারে আসতে হবে? শোন, কাল আর ভোরে তোদের আসতে হবে না। কাল থেকে সকালে টাটকা সবজি আর মাছ আমার বাড়িতে চলে আসবে, একেবারে নিখরচায়। আরে বাস, বাড়িতে বাজার? হ্যাঁ, বাড়িতে বাজার। তবে কাল সকালে আমার সাথে বাজারে যাবি। আমার জয়টা নিজের চোখে তোরা দেখবি না? হ্যাঁ, দেখবো তো, দেখবো আর নাচবো। কি গোপাল, এবার কোথায় যাব আমরা? মাছের বাজারে মন্ত্রী মশাই, মাছ নেব। আর তোমার অব্যবহৃত জিনিস? ওটাও নেব। এখন বাজারগুলো করে নি। ধরুন যদি কোনো কারণে আমি হেরে গেলাম, তাহলে তো আমি বাজারে আসতে পারবো না। তখন পড়ে থাকা শাকসবজি খেতে হবে। তাই আজকের জন্য একটু নিয়ে নিচ্ছি। কি ঠিক করেছি না মন্ত্রী মশাই? কি ধরিবাজ! মনে মনে কিছু কি গালাগাল দিলেন মন্ত্রী মশাই? মহারাজ, আমার বাজার করা সম্পূর্ণ হয়ে গেছে, বাজার পাঠানোও হয়ে গেছে। এবার আমরা মণিহারির দোকানে যাব, অব্যবহৃত জিনিস কিনবো। তোমার এই দোকানের চক্করে তো আমার মাথাটাই ঘুরছে। গোপাল কিছু একটা ভেবেছে। গোপালকে যতটা চিনি, ভুলভাল কিছু করার মতো লোকও নয়। ঘুরতে ঘুরতে মাথা করছে কি রাম ব্যথা, পায়ে কন কন, গায়ে ঝন ঝন। এবার একটু থামো, নইলে ধরবে ব্যামো। চিন্তা নেই সভাকবি, এসে গেছে মণিহারির দোকান। প্রণাম মহারাজ, আমার কি সৌভাগ্য আপনার পায়ের ধুলো পড়লো। কি জানি তোমার সৌভাগ্য না দুর্ভাগ্য? না না, দুর্ভাগ্য কেন হবে, সদাই সৌভাগ্য। শোনো দোকানি, সোজা কথায় আসি। আমি কিছু জিনিস নেব, তার মধ্যে একটা অন্তত অব্যবহৃত জিনিস থাকবে। আর যদি সেই জিনিসটি ব্যবহৃত হয়, তবে তোমাকে সারা বছর আমার বাড়িতে বাজার পৌঁছে দিতে হবে। আর যদি আমি হেরে যাই, তবে বাজারের যত পচা পাচকো জিনিস বেশি দাম দিয়ে তোমার থেকে নেব। আমি আজ কার মুখ দেখে উঠেছি সেটা একটু পরেই বুঝতে পারবে। না দাও। কি কি দেব? একটা আয়না দেবে। হ্যাঁ, একটু ভালো দেখে। হ্যাঁ, অব্যবহৃত হতে হবে কিন্তু। তোমার আবার আয়নার কি দরকার? কেন, নিজেকে দেখবো, কতদিন নিজেকে দেখিনি। আমার কাছে সব জিনিস অব্যবহৃত। দেখাও আয়না। এই দোকানি, দেখাও আয়না, আর যে তোর সয় না। এই 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 দেখো কি সুন্দর আয়না, আমি দেখে নিয়েছি। হিমা,
কিন্তু ব্যবহৃত আয়না। কি বলছো? এটা তো এখনো কেউ ব্যবহার করেনি। মিথ্যে কথা বলো না দোকানি। গোপাল, তুমি কিন্তু নিজে মিথ্যে অপবাদ দিচ্ছ। আমরা সবাই দেখেছি ও কিন্তু অব্যবহৃত আয়না দিয়েছে। গোপাল, এ আবার তোমার কিরকম কথা? আমি নিজের চোখেই তো দেখেছি যে দোকানি একটা নতুন আয়না বার করে দিয়েছে। আপনি ভুল দেখেছেন মহারাজ। আয়, তুমি মুখ সামলে কথা বলো গোপাল। আমি ভুল দেখেছি? হ্যাঁ মহারাজ, আপনি ভুল দেখেছেন। দেখুন দেখুন মহারাজ, গোপাল কিরকম তর্ক করছে। প্রমাণ দিলেই বুঝবেন। কি প্রমাণ দেবে? প্রমাণ দেব যে দোকানি আমাকে একটা ব্যবহার করা আয়না দিয়েছে। বেশ, তবে এক্ষুনি প্রমাণ দাও। গোপাল, দেখি কিরকম করে প্রমাণ দেবে। আচ্ছা, যদি প্রমাণ করে দিই যে দোকানির আয়নাটা ব্যবহৃত? তুমি আমার কাছে যা চাও তাই দেব। আর আমি যদি জিতি তাহলে তুমি কি করবে? আপনি যা চাইবেন আমি তাই করব। এইবার পেয়েছি পেঁচে। এতদিনের ইচ্ছে আজ ফলবতী হবে। ওকে কৃষ্ণনগর থেকে একেবারে চিরজীবনের মতো তাড়িয়ে দেব। আপনার চাওয়াটা বলুন মন্ত্রী মশাই। তুমি হেরে গেলে তোমাকে তোমার মাথায় ঘোল ঢেলে এই কৃষ্ণনগর থেকে তাড়িয়ে দেব। মহারাজ সাক্ষী। তোমার সাথে আমি সম্পূর্ণ সহমত। ঠিক আছে, তাহলে এবার আমার প্রমাণ দেবার কথা। দোকানি, তুমি বলছো তোমার আয়না অব্যবহৃত, কিন্তু আমি বলছি তোমার আয়না ব্যবহৃত। তুমি যখন আমাকে আয়না দিলে তখন তুমি আয়নাতে কি দেখলে? দেখলাম আয়না ঠিক আছে কিনা। তার মানে তুমি আয়নাকে নিজেকে দেখেছো? হ্যাঁ। তার মানে তুমি আয়নাটা ব্যবহার করেছো। নিজেকে আয়নাতে দেখা মানে তো ব্যবহার করা, তাই না দোকানি? আমি তো এই দিকটা ভাবিনি গোপাল দাদা। হ্যাঁ, আমি তো আয়নাতে নিজেকে দেখেছি। তার মানে ওটা ব্যবহার করেছো? হ্যাঁ করেছি। মরেছে। গোপাল যে এইদিকে বিষয়টা নিয়ে আসবে ভাবিনি। মহারাজ, তাহলে আমি প্রমাণ করে দিতে পেরেছি যে দোকানির দেওয়া আয়নাটি ব্যবহৃত। কথা অনুযায়ী আমার বাড়িতে সকালে বাজার পৌঁছে দিতে হবে দোকানিকে, আর বাজারে যাবতীয় খরচ বহন করবেন মন্ত্রী মশাই। কি মন্ত্রী মশাই, হেরে গেলে আপনি আমার কথা শুনবেন বলেছিলেন? হ্যাঁ, মানে না, মানে মহারাজ, মানে আমার আর কিছুই বলার নেই। তুমি তো হেরে গেছো, আর বাজিতে হেরে গেলে তো শর্ত পূরণ করতেই হবে। দোকানি, কাল থেকে সকালে গোপালের বাড়িতে বাজার পৌঁছে দেবে তুমি, আর বাজারের যাবতীয় খরচ বহন করবে মন্ত্রী। মরে যাবো মহারাজ। কথার নড়চড় হওয়া তো ভদ্রলোকের কাজ নয়। মন্ত্রী মশাই গেলেন ফেসে গোপাল ভাঁড়ের কাণ্ডে। বাড়িতে বাজার পেলে গোপাল খাবে গান্ডে পিণ্ডে। দূর, কখন সকাল হয়েছে, গিন্নির এখন ঘুম ভাঙেনি। না, কিছু একটা করতেই হবে। গিন্নির ঘুম আমাকে ভাঙাতেই হবে। কি করলে ঘুম ভাঙবে গিন্নির? পেয়েছি, গান। জোরে জোরে চিৎকার করে গান করতে হবে, যাতে আমার গান শুনে গিন্নির ঘুম ভাঙে। হ্যাঁ, সারে গা। ওরে বাবা রে বাবা রে বাবা, গান একেবারে ঝলকাল হয়ে গেল। এ কি শুরু করেছে এই মানুষটা? সকালবেলা কোথায় একটু শান্তিতে ঘুমবো আর উপায় নেই। তোমরাও আজকে তোমার একদিন আমার একদিন। এসব কি হচ্ছে, এটা কি শুনি? যাক, ওষুধ কাজ দিয়েছে। কেন গিন্নি, গান করছি দেখতে পাচ্ছেন না? হ্যাঁ পারলাম। এই বিয়ের পর থেকেই দেখেছি তুমি আমার ঘুম দেখতে পারো না। শোনো, তুমি তোমার এই গান চর্চা বন্ধ করবে কি বলো? না গিন্নি, আমি তো ঠিক করেছি আজ থেকে প্রতিদিন সকালে গান চর্চা করব। এতে শরীর মন দুটোই ভালো থাকে গিন্নি। তুই তখন গান করার শখ, তখন মহারাজকে বলো না একটা গানের প্রতিযোগিতা করে তোমাকে এই কৃষ্ণনগরের সেরা গায়ক হিসেবে ঘোষণা করতে। তাহলেই তো লেটা চুপকে যায়। যাক, ওষুধ কাজে ধরেছে। তবে গিন্নি বেশ একটা কথা বলেছে বটে। সত্যি যদি একটা গানের প্রতিযোগিতা করা যেত তাহলে কিন্তু ব্যাপারটা বেশ ভালোই হতো না? না, মহারাজের সাথে আজকেই এই ব্যাপারে একটু আলোচনা করতে হবে। হ্যাঁ, যাক, তাহলে সব ঝামেলা মিটে গেল।
সভা তাহলে আজকের মতো এখানেই শেষ করা যাক। মানে মহারাজ, আমার একটা কথা আছে। তোমার আবার কি কথা গোপাল? মহারাজ, বলছি যে অনেকদিন কোনো জলসা আসর করা হয়নি, তা আপনি যদি মত দেন তো তাহলে একটা আয়োজন করাই যেতে পারে মহারাজ। বাবা বাবা বাবা, এ তো দারুণ প্রস্তাব। অনেকদিন গান বাজনা হয়নি। মহারাজ, আমার কাছে একটা উপায় আছে। বলছি এই জলসাটা যদি আমরা নিজেদের মধ্যে করি তবে কেমন হয় মহারাজ? তোমরা গান বাজনা করবে? এই পারবে তো? হ্যাঁ মহারাজ, আমি তো পারবো। আমি তো এখন বাড়িতে ভোরবেলা করে গান নিয়ে চর্চাও করি। দেখুন না, যদি ভালো লাগে তাহলে পুরস্কৃত করবেন মহারাজ। ঠিক আছে, তাহলে আয়োজন করো। এই ব্যাটা টেকোটা দেখছি মহারাজের কাছ থেকে পুরস্কার নেবার ভালোই ফন্দি করেছেন। দাঁড়াও গোপাল, তোমার পুরস্কার আমি নেওয়াচ্ছি। মহারাজ, আমি তো রোজ সকালে গান চর্চা করি, আমিও এই প্রতিযোগিতায় নাম দিতে চাই মহারাজ। তাহলে আমি আর কেন বাদ যাই মহারাজ? আমিও নাম দিতে চাই। আমিও নাম দেবো, আমিও নাম দেবো। বাহ বাহ বাহ, তাহলে তো ভালোই হলো। সবাই মিলে একটা বেশ বড় সড়ো প্রতিযোগিতার আয়োজন করা হবে, আর যেই প্রতিযোগিতায় প্রথম হবে তাকে আমি 100 মোহর দেব। মহারাজ, মহারাজ, আমার একটা কথা ছিল। কি হলো বিজ্ঞানী? তোমার আবার কি হলো? মহারাজ, আমি একটা নতুন ওষুধ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছি। যে এই ওষুধ পান করবে তার গলা আরো সুরেলা হয়ে যাবে। এখানে যখন প্রতিযোগিতা হচ্ছে তখন আমি সেই ওষুধ একজনকে দিতে চাই। বাহ, এ তো খুব ভালো কথা, কিন্তু কিন্তু কাকে দিবে? মহারাজ, আমি সকলকেই সমান চোখে দেখি, তাই কারোর মধ্যেই ওই ওষুধ নিয়ে যাতে কোনো বিবাদ না হয়, তাই আমি ঠিক করেছি আমি একটা বুদ্ধির পরীক্ষা নেব সবার। যে সেই পরীক্ষায় পাশ করবে তাকেই আমি সেই ওষুধ দেব। বাহ 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 বাহ, এটা একদম ঠিক বিজ্ঞানী। কাল তুমি তাহলে একটা বুদ্ধির পরীক্ষার আয়োজন করো। তাহলে বিজ্ঞানী, তোমার প্রশ্ন শুরু করো। হ্যাঁ মহারাজ, শুরু করছি। আমার প্রথম প্রশ্ন হলো, এমন একটি জিনিসের নাম বলো যা গ্রীষ্মকালেও ঠান্ডা থাকে আর শীতকালেও ওই ঠান্ডা থাকে। গ্রীষ্মকালেও ঠান্ডা থাকে, আবার শীতকালেও ঠান্ডা থাকে, এটা আবার কি জিনিস? কি হলো, কেউ পারবে না নাকি? বিজ্ঞানী, আমি পারবো। উত্তরটা হবে বরফ। কারণ বরফই হলো একমাত্র জিনিস যা কখনো গরম হয় না, সেটা গ্রীষ্মকালই হোক কিংবা শীতকাল। কি বিজ্ঞানী, গোপাল ঠিক উত্তর দিয়েছে তো? হ্যাঁ মহারাজ, গোপাল একেবারে নির্ভুল উত্তর দিয়েছে। বাহ 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 বাহ, নাও নাও নাও, এইবার তুমি তোমার দ্বিতীয় প্রশ্ন করো দেখি। হ্যাঁ, আচ্ছা, এবার আমার দ্বিতীয় প্রশ্ন হলো, 365 দিন না ঘুমিয়ে একটা মানুষ কিভাবে বেঁচে থাকতে পারে? এটা আবার কি প্রশ্ন বিজ্ঞানী? দেখুন না মহারাজ, এই বিজ্ঞানী কোথা থেকে কি সব জিনিস, কি সব প্রশ্ন তুলে নিয়ে এসেছে কি জানে। এমন কোনো কঠিন প্রশ্ন করিনি মন্ত্রী মশাই। একটু ভাবলেই দেখবেন প্রশ্নের মধ্যেই উত্তর লুকিয়ে রয়েছে। হ্যাঁ, প্রশ্নের মধ্যেই উত্তর লুকিয়ে রয়েছে। প্রশ্নটা কি যেন ছিল? 365 দিন না ঘুমিয়ে একটা মানুষ কিভাবে বেঁচে থাকতে পারে? 365 দিন না ঘুমিয়ে। পেয়েছি বিজ্ঞানী, আমি পেয়েছি খুঁজে এর উত্তর। উত্তরটা হবে, মানুষটি 365 দিন দিনে ঘুমায়নি তো কি হয়েছে, রাতে তো ঘুমিয়েছে। একেবারে সঠিক উত্তর দিয়েছো গোপাল। চমৎকার গোপাল, চমৎকার। দুটো প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আজকের বিজেতা হলে তুমি, এই বিজ্ঞানী, তাই তো? আগে হ্যাঁ মহারাজ, গোপালই আজকের বিজেতা। গোপাল, তোমাকে আমি কাল যখন গানের প্রতিযোগিতা হবে তার আগেই আমি সেই ওষুধ তোমার হাতে তুলে দেব। হ্যাঁ, ঠিক আছে বিজ্ঞানী। ঠিক আছে ঠিক আছে, কাল তাহলে গানের প্রতিযোগিতায় দেখা হচ্ছে। আচ্ছা মহারাজ। হ্যাঁ মহারাজ।
মনে হচ্ছে মন্ত্রী মশাইয়ের শরীরে আগুন জ্বলছে। যাই, আমি একটু ওই ঘি ছড়িয়ে আসি। যাক, বিজ্ঞানীর তৈরি ওষুধই তো পেয়ে গেলাম। এবার এই গোপালকে আটকায় কে? মন্ত্রী মশাই, আপনি বাড়ি যাবেন না? তোমাকে সেটা নিয়ে ভাবতে হবে না গোপাল, তুমি নিজের চরকায় তেল দাও। জানতাম ওই টেকোটা ঠিক বুদ্ধি করে এই ওষুধটা নিয়ে নিল, ভেবেছে ওই ওষুধ পান করে নিজের ওই কাককণ্ঠী কণ্ঠকে কোকিল কণ্ঠী করে গানের প্রতিযোগিতায় জিততে 100 মোহর ঘরে নিয়ে যাবে। কিন্তু এই মন্ত্রী থাকতে তো সেটা হবে না গোপাল। ব্যাস, এই লাল লিটমাস পেপারটা ডুবিয়ে দিলাম এই ওষুধটার মধ্যে। এইবার কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরেই এই লাল লিটমাস পেপারটি একেবারে নীল হয়ে গেলেই আমার নতুন আবিষ্কৃত সুরেলা কোনটি ওষুধ তৈরি হয়ে যাবে। হ্যাঁ, যাক, বিজ্ঞানীর ঘরে তো ঢুকে পড়েছি, এখন শুধু ওষুধটাকে নিয়ে তাড়াতাড়ি চলে যেতে হবে। এই তো সেই ওষুধ, কিন্তু কাউকে বুঝতে দেওয়া যাবে না যে এই ওষুধটাই আমি সরিয়ে ফেলেছি। এবার জল ঢালতে হবে, জল জল জল, ওই তো জল। ব্যাস, আমার কাজ শেষ। এবার আমাকে যেতে হবে। এতক্ষণে হয়তো লাল লিটমাস পেপার নীল হয়ে গেছে। আমার আমার এতদিনের পরীক্ষা আজ আজ সফল হতে যাচ্ছে। কি দরজাটা এভাবে খোলা কেন? আমি তো কাল রাতে যাওয়ার সময় খুব ভালো করে আটকে গিয়েছিলাম। তাহলে 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 কি ভেতরে কেউ ঢুকেছিল? হ্যাঁ, সবই তো ঠিক আছে। তাহলে তাহলে দরজাটা হয়তো হয়তো কোনো কারণে হাওয়াতে খুলে গিয়েছে। এইবার যাই, ওই ওষুধটা গিয়ে দেখি লাল লিটমাস পেপার নীল হয়েছে কিনা। কি লিটমাস পেপারের তো রং বদল হয়নি, তাহলে কি আমার আমার আবিষ্কার বিফল হয়ে গেল? না 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 না, এটা তো কোনোভাবেই সম্ভব নয়। আরে আরে, এটা তো ওষুধ না, দেখে তো জল মনে হচ্ছে। তার মানে নিশ্চয়ই এ ঘরে কেউ এসেছিল। ইন্নি, তাহলে কোকিল কোনটি হলাম তো? আপনি কে? আমি কে মানে? আমি তোমার স্বামী। আরে কৃষ্ণনগরের মন্ত্রী গো। ও মা গো, তোমার গলায় ভূত ঢুকেছে। ভূত ভূত ভূত! আরে বাবা গো, কে কোথায় আছো? আমাকে ভূতের হাত থেকে বাঁচাও। আরে কি সব বলছো? এটা আমি তোমার স্বামী। না না, ভূত ভূত, তোমাকে ভূতে ধরেছে। যাই বাবা যাই, আমি ওজার জ্ঞানে যাই। দূর দূর, এই গিন্নিটা না কিন্তু সত্যি সত্যি তো আমার গলাটা কেমন পাল্টে গেল।
কিন্তু এটা কি করে সম্ভব? এটা কি করে সম্ভব? এই ওষুধ পান করে তো কোকিল কণ্ঠী হয়ে যাওয়া উচিত। তা না হয়ে আরে আমি এইবার প্রতিযোগিতাটা জিতবো কিভাবে? ওই গোপাল তো সত্যি সত্যি 100 মোহর জিতে নেবে। না 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 না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না, কিছুতেই না। আমার মনে হয় বিজ্ঞানীর আবিষ্কৃত এই ওষুধ পান করার পর কিছুক্ষণ এরকম হয়েই থাকে, তারপর হয়তো কোকিল কণ্ঠী হয়ে যাবে। হ্যাঁ, আমাকে একটু অপেক্ষা করতে হবে, একটু অপেক্ষা করতেই হবে। হ্যাঁ, আজকের প্রতিযোগিতায় তো আমি জিতবো, ওই 100 মোহর আমি পাবো, আমি। গোপাল, তোমাকে যে ওষুধটা আমি দেবো বলেছিলাম সেটা সেটা চুরি গিয়েছে। হ্যাঁ, কাল রাত্রে গবেষণাগারে আমি ও ওষুধটাকে পরীক্ষায় বসিয়ে চলে গিয়েছিলাম, কিন্তু সকালে বুঝতে পারি যে ওষুধটি চুরি হয়ে গিয়েছে। আর আর ওষুধের শিশির জায়গায় জল ভরা একটা শিশি রেখে দিয়েছিল। হ্যাঁ বাবা, তাহলে তো খুব বুদ্ধিমান চোর। বুদ্ধি খাটিয়ে কিছু লাভ হবে না গোপাল, কারণ আমার সেই ওষুধ আজ সকালেই পূর্ণতা পেত। কিন্তু কিন্তু তার আগেই কেউ যদি সেই ওষুধ সেবন করে নেয় গোপাল, গোপাল, তাহলে তার গলার শব্দ চিরকালের জন্য পাল্টে যাবে। হ্যাঁ, বাহ, তাহলে তো অতি উত্তম, চোর ধরার কাজ আরো সহজ হয়ে গেল। তোমাকে কথা দিয়েও কথা রাখতে পারলাম না গোপাল। আরে ঠিক আছে বিজ্ঞানী, তুমি কোনো চিন্তা করো না, আমি ওষুধই না পান করেও মোটামুটি ভালোই গান করব বিজ্ঞানী। তাই তাই যেন হয়, তাই যেন হয়। কি ব্যাপার, ওই মন্ত্রী মশাই ওরকম এক কোণে দাঁড়িয়ে আছে কেন? কারোর সাথে কথা বলছে না, সব থেকে বড় কথা মাতব্বরি করছে না। হলোটা কি মন্ত্রীর? জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। ঠিক আছে ঠিক আছে। মহারাজ, একটু জল মিষ্টির ব্যবস্থা করি। আরে ওসব পরে হবে, আগে গান শুরু করো। সকলের গান শোনার জন্য মনটা আমার কেমন ছটপট ছটপট করছে। না, শুরু করো। ঠিক আছে মহারাজ, তাহলে সবার প্রথমে কে যাবে? আমি আমি সবার আগে গান করব মহারাজ। ঠিক আছে সভাকবি, তাহলে চলে এসো। হারমোনিয়াম বাদকও প্রস্তুত আছে, তোমার গান গাওয়া শুরু করো। আজকে মোরাও সবাই খুশি আনন্দিত প্রাণ, সুরে তালে ছন্দে বাণীতে গাইছি মোদের গান। আহা, সিংহাসনে রাজা মশাই দেখুন বসে আছে, আমাদের এই গানটি শুনে তার মনটাও নাচে। বাহ 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 বাহ, বেশ সুন্দর। এবার কি তাহলে সেনাপতি গান করবে? আগে হ্যাঁ মহারাজ। ঠিক আছে ঠিক আছে, গা গা গা। কিন্তু মন্ত্রী কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। ওই তো মহারাজ, মন্ত্রী মশাই এক কোণে দাঁড়িয়ে আছে। আরে ওখানে দাঁড়িয়ে কেন মন্ত্রী? এসো এসো, এদিকে এসো। বুঝতেও পারছি না আমার গলাটা ঠিক হয়েছে কিনা। উফ, কি জ্বালা! কেন যে ওষুধটা খেতে গেলাম, কোনো কথা বলা যাবে না, শুধু মুখ নাড়িয়ে হাসতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে দাঁড়াও। কি ব্যাপার, মন্ত্রী কোনো কথা বলছে না কেন? যেই মন্ত্রী এক মুহূর্ত কথা না বলে থাকে না, সেই কথা বলাই বন্ধ করে দিল না? কিছু তো ব্যাপার আছেই। আজকে মোরা সবাই খুশি আনন্দিত প্রাণ, সুরে তালে ছন্দে পানিতে গাইছি মোদের গান। আহা, আহা, সিংহাসনে রাজা মশাই দেখুন বসে আছে, আমাদের এই গানটি শুনে তার মনটাও নাচে। আহা, কানে কানে মাত্র আকাশ ভুবন ভরে ছড়ালো বাতাস, পাখিরাও শুনছে যে আজ আমাদেরই গান। বাহ বাহ বাহ, বেশ ভালো বেশ ভালো। মহারাজ, মন্ত্রী মশাই। ও হ্যাঁ মন্ত্রী মন্ত্রী, তুমি যাও তুমি যাও। ও, তুমি তাহলে গোপালের পরে করবে? ঠিক আছে গোপাল, তুমি এসো তবে। আচ্ছা মহারাজ।
আজকে মোরা সবাই খুশি আনন্দিত প্রাণ সুরে তালে ছন্দে বাণীতে গাইছি মোদের গান আহা আহা গাইছি মোদের গান সিংহাসনে রাজা মশাই দেখুন বসে আছে আমাদের এই গানটা শুনে তার মনটাও নাচে আহা 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 তার মনটাও নাচে গানে গানে মাতলো আকাশ ভুবন ভরে ছড়ালো বাতাস পাখিরাও শুনছে যে আজ আমাদেরই গান আহা আহা আমাদেরই গান। চমৎকার গোপাল, চমৎকার। তোমার মধ্যে যে এত সুন্দর প্রতিভা লুকিয়েছিল সেটা আগে বুঝতে পারিনি তো। ধন্যবাদ মহারাজ। নিন মন্ত্রী মশাই, এবার আপনি আসুন। এতক্ষণে ওষুধ মনে হয় কাজ করা শুরু করে দিয়েছে, আমার গলা মনে হয় কোকিল কণ্ঠী হয়ে গিয়েছে। যাই যাই, এইবার গানটা করেই ফেলি। কই মন্ত্রী, এসো এসো। আজকে মোরা সবাই খুশি আনন্দিত প্রাণ সুরে তালে ছন্দে বাণীতে গাইছি মোদের গান। এ কি, এটা কার গলা? মন্ত্রী মশাইয়ের গলা পাল্টে গিয়েছে। না 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 না, এটা আমাদের মন্ত্রী নয়। এ বজ্জাত নিশ্চয়ই আমাদের মন্ত্রীকে গায়েব করে এখানে এসেছে। সেনাপতি, ধরো ধরো এ বেটাকে। জয় হুকুম মহারাজ। তুই মহারাজ, মহারাজ বিশ্বাস করুন, আমি আপনার মন্ত্রী। আরে আমি অন্য কেউ নই। না 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 না, এটা কিছুতেই আমাদের মন্ত্রী হতে পারে না। এই সেনাপতি, এটাকে শুলে চড়ানোর ব্যবস্থা করো। মহারাজ, মহারাজ আমি আপনার মন্ত্রী, বিশ্বাস করুন। আমাকে শুলে চড়াবেন না মহারাজ, আমাকে শুলে চড়াবেন না। আজ সকাল থেকেই আমার গলাটা পাল্টে গিয়েছে, আমার গিন্নিও আমাকে চিনতে পারছে না মহারাজ। বিশ্বাস করুন মহারাজ, বিশ্বাস করুন। আরে ওঠো ওঠো ওঠো, কিন্তু তোমার এরকম হলো কিভাবে? মানে মহারাজ। কি মানে করছো বলো তো, বলো বলো, তুমি কি কিছু পান করেছো? হ্যাঁ মানে ঠিক ধরেছি, এই মন্ত্রী বিজ্ঞানীর সেই ওষুধ চুরি করেছে। মন্ত্রী মশাই নিজের ফাঁদে নিজেই আটকে পড়েছে মহারাজ। মানে কি বলতে চাইছো গোপাল? আরে এদিকে মন্ত্রীও তো কোনো কথাই বলছে না। মন্ত্রী মশাই আর কোন মুখে বলবেন মহারাজ যে মন্ত্রী মশাই বিজ্ঞানীর আবিষ্কার করা সেই ওষুধ চুরি করেছেন? কাল রাতে বিজ্ঞানীর সেই আবিষ্কার করা ওষুধ কেউ এসে বিজ্ঞানীর গবেষণাগার থেকে চুরি করে নিয়ে গিয়েছে মহারাজ। কিন্তু সেই ওষুধ সেবন করলে তো মন্ত্রীর গলা আরো সুরেলা হয়ে যেত। তা না হয়ে এরকম কেন হবে? মহারাজ, বিজ্ঞানীর সেই ওষুধের পরীক্ষা নিরীক্ষা শেষ হতো আজ সকালে। তার আগেই মন্ত্রী মশাই সেটা চুরি করে নিয়ে গিয়ে সেবন করে ফেলেছেন। তাই মন্ত্রী মশাইয়ের আজকে এরকম দুর্গতি মহারাজ। কি মন্ত্রী, গোপাল ঠিক বলছে? মহারাজ, মহারাজ আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। বিজ্ঞানী, বিজ্ঞানী তুমি আমার আসল গলা ফিরিয়ে দাও। বিজ্ঞানী, বিজ্ঞানী তুমি আমার আসল গলা ফিরিয়ে দাও। এটা আর সম্ভব না মন্ত্রীমশাই, কারণ ওই ওষুধটা পরীক্ষা শেষ হওয়ার আগেই আপনি সেবন করেছেন। তাই এখন আর কোনো ওষুধই কাজে দেবে না। আপনাকে সারা জীবন এভাবেই থাকতে হবে। সারা জীবন এইভাবে? ঠিকই আছে, যেমন কর্ম তেমন ফল। চুরি করার শাস্তি তুমি নিজেই পেয়েছো। হ্যাঁ, এখন আসি আসল কথা। আজকের গানের প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করব এবার। গানের প্রতিযোগিতায় প্রথম হয়েছে আমাদের গোপাল। গোপাল, চমৎকার গান গেয়ে আমার মন জয় করে নিয়েছো। তাই 100 মোহর আমি গোপালের হাতেই তুলে দিচ্ছি। ধন্যবাদ মহারাজ। বলেছিলাম মন্ত্রী মশাই আমি প্রথম হব, দেখলেন তো 100 মোহরের জন্য নিজের আসল গলাটাই হারিয়ে ফেললেন। আমার কি হলো মহারাজ, আমার কি হলো? সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।